আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেমিকন্ডাক্টর সেকেন্ড ক্লাসে। আমরা গত ক্লাসে কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি বইয়ের বাইরে গিয়েও দেখেছিলাম। সো আজকের ক্লাসে আরো কিছু জিনিসপাতি দেখবো যেগুলো আমাদের বইয়ের ডিসকাশনে নাই। আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করছো বা আগে পড়েছো ওরা হচ্ছে ওইসব জিনিসপাতি পাও নাই। আমরা হচ্ছে নতুনভাবে নতুন ওয়েতে জিনিসপাতিগুলা দেখা ট্রাই করব। সো সবকিছু শুরু করার আগে ভাইকে জানো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, ভাইয়ের ভয়েস ক্লিয়ার আছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে শ্রাবন্তী হালদার, জুবায়ের তালুকদার, আয়েশা, তুহিন, তাসনিম, খুশিদা, সামিহা, জয়শ্রী, মিমি, ঐশী হালদার। আচ্ছা, ঈশিতা আছে। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন হচ্ছে ভাইয়া তোমাদের একটা পোস্ট দিয়েছিলাম যে ভাইয়া তোমরা আজকের ক্লাসটাতে জয়েন দেওয়ার আগে জাস্ট বই থেকে এই ছবিগুলো একটু দেখে নিবা। স্পেসিফিক কিছু গ্রাফ দিয়েছিলাম যেগুলো তোমাদের বইয়ে দেয়া আছে গ্রাফগুলো, বাট এক্সপ্লেনেশন নাই যে কিভাবে আসছে, কেন আসছে। আর হচ্ছে আরেকটা কথা বলছিলাম যে গত ক্লাসের যে স্লাইডটা আছে ওই স্লাইডটা একটু গো থ্রু করে আসবা। করে আসছো তো ওই জিনিসপাতিগুলো করে আসছো তো? বলো ভাইকে করে আসছো কিনা। ওকে, হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভাইয়া ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই একটা একটা বলতেছে আমি আপু। তোরে কিভাবে দেখে মনে হয় আমি আপু? লাগবে না, প্যারা নাই, না দেখলে সমস্যা নেই। আমরা হচ্ছে ওইসব জিনিসপাতি একদম ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে? আমরা হচ্ছে ওইসব জিনিসপাতি একটু ডিটেলসেই ডিসকাস করব। সো আজকে হচ্ছে আমরা কি দেখবো বলো তো? আজকে হচ্ছে আমরা মেনলি দেখবো মানে গত ক্লাসে টপিকটা কি হচ্ছে, আজকে আমরা আরেকটু এক্সটেন্ড করব। মানে গত ক্লাসে আমরা যে জাস্ট স্পেসিফিক কিছু সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করছিলাম, সিলিকন, জার্মেনিয়াম বা এইসব জিনিসপাতিগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, তারপর হচ্ছে ক্রিস্টালাইন কি, নন ক্রিস্টালাইন কি, টেম্পারেচার ডিপেন্ডেন্সি কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের যে সেমিকন্ডাক্টরগুলো ছিল, সুপার কন্ডাক্টরগুলো ছিল, ওই সুপার কন্ডাক্টর ক্রিস্টালাইনের ক্ষেত্রে কেন হবে, অ্যামরফাসের ক্ষেত্রে কেন হবে না, এই জিনিসপাতিগুলাই ভাইরা ডিসকাস করেছিলাম। মনে আছে তো এইসব জিনিসপাতি? এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে ভাইয়া? আপাতত ধরে রাখো লাইভ ক্লাস হবে 8 থেকে 9টা। সো এখনো ফিক্সড না, যতটা ক্লাস লাগে ভাইরা করবো, এই জন্য ফিক্সড না, ঠিক আছে? এই জন্য ফিক্সড না। ওকে, সো আজকে দেখো আমরা কি করবো। আজকে হচ্ছে কঠিন পদার্থের শক্তিবান, মেইনলি হচ্ছে আমরা ব্যান্ড তত্ত্ব নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ব্যান্ড তত্ত্বের মধ্যে হচ্ছে কঠিন পদার্থ বা সলিড ম্যাটেরিয়ালস গুলো চলে আসবে। বা আমি যদি আরেকটু ভালো মতো বলি, ভাই কঠিন পদার্থ বলতে কি বোঝাচ্ছি ভাইরা বলো তো? ভাইরা হচ্ছে ক্রিস্টালাইন সলিড ম্যাটেরিয়ালস বোঝাচ্ছি, মনে আছে তো? ভাইরা বলছি, ভাইরা এই চ্যাপ্টারে যা যা ডিসকাস করবো সবগুলো হচ্ছে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। মানে রিপিট করে করে যে ম্যাটেরিয়ালস গুলো গঠন হয়েছে ওই সব ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, মনে আছে তো এইসব জিনিসপাতি? ওই আমরা বলি অর না বলি, যাই করি আমরা ধরে নিব যে ভাইয়া আমরা ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে? আদিত্য, হ্যাঁ আদিত্য, তুমি হচ্ছে রিকোয়েস্ট দিও, ওইটা হচ্ছে ওরা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? সো আমরা শুরু করি। দেখি আরো 1-2 মিনিট ওয়েট করবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা শুরু করি। সো প্রথম হচ্ছে যে ব্যাপারটা ভাইয়া দেখবো, এটা হচ্ছে একটা ইকুয়েশন দেখবো, ঠিক আছে? ইকুয়েশন দেখার আগে হচ্ছে আমরা গত ক্লাসের একটু টপিকটা একটু রিওয়াইন্ড করে আসি। যেমন আমাদের গত ক্লাসে কি ছিল ভাইয়া? আমাদের একটা পদার্থ ছিল, পদার্থের মধ্যে একটা বক্স ছিল, বক্সের মধ্যে কি অনেকগুলা অ্যাটম আছে, রাইট? এবং অ্যাটমগুলো কিভাবে আছে বলো তো? অ্যাটমগুলো হচ্ছে পিরিয়ডিক্যালি আছে, রাইট? ওকে, অ্যাটমগুলো কিভাবে আছে দেখো। ভাই হচ্ছে বেশি আঁকাচ্ছি না, জাস্ট দেখো। ভাই হচ্ছে 3টা লেয়ার আঁকাইছি। অ্যাটমগুলো কিভাবে আছে ভাই? পিরিয়ডিক্যালি আছে, মনে আছে তো এইসব জিনিসপাতি? অ্যাটমগুলো হচ্ছে ভাই পিরিয়ডিক্যালি আছে, ভালো কথা। এখন তোমরা স্থির তড়িৎ পড়াশোনা করে আসতো। স্থির তড়িৎ একটা কনসেপ্ট আছে যে ভাইয়া একটা অ্যাটমের মাঝে নিউক্লিয়াস এবং ইলেকট্রন এই দুইটা পরস্পর একটা আরেকটাকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে ভাইয়া? কারণ হচ্ছে আমাদের যে অ্যাটম থাকে, অ্যাটমের মাঝে কেন্দ্রে কি থাকে বলতো? অ্যাটমের মাঝে কেন্দ্রে থাকে হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। অ্যাটমের মাঝে কি থাকে? কেন্দ্র হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে, যেটা অ্যাকচুয়ালি কি পজিটিভ চার্জড। আর বাইরের শক্তি স্তরে কি থাকে ভাইয়া? ইলেকট্রন থাকে। এবং এই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন এবং এই পজিটিভ চার্জ নিউক্লিয়াস একটা একটা কি করবে? আকর্ষণ করবে। মনে আছে এইসব? তরল, হ্যাঁ তরল এবং গ্যাস এই দুইটাতে হবে না। কেন হবে না ভাই বলতেছি, তুমি নিজে বুঝবা, ঠিক আছে? নিজে বুঝবা। বাট ভাই আগে এটা বলো যে এটা যদি একটা অ্যাটম হয়ে থাকে, এটা যদি একটা অ্যাটম হয়ে থাকে, অ্যাটমের মাঝে কি থাকে? অ্যাটমের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো একটা একটাকে আকর্ষণ করে, রাইট? এই আকর্ষণ যে করে, কি এনার্জি দিয়ে আকর্ষণ করে, এটাকে আমরা বলছি পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা মনে আছে? ভি সমান 1/4 পাই এপসাইলন নট
Q1 Q2 ডিভাইডেড বাই আর। মনে আছে কিনা ফর্মুলাটা ভাইয়া? আমাদের এই যে পজিটিভ চার্জ নিউক্লিয়াস এবং আমাদের হচ্ছে ইলেকট্রন, এই দুইটার মাঝে যে আকর্ষণটা আছে, এই আকর্ষণটার পিছনে কোন এনার্জিটা কাজ করতেছে ভাইয়া? পটেনশিয়াল এনার্জিটা কাজ করতেছে। মনে আছে? পটেনশিয়াল এনার্জিটা কাজ করতেছে। সো এনার্জির ফর্মুলা কি ভাইয়া? V সমান 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর। ঠিক আছে, Q1 Q2 ডিভাইডেড বাই আর। বাট এখান থেকে হচ্ছে আমাদের এটা মেইন ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভাইয়া V হচ্ছে কি আর এর ব্যস্তানুপাতিক। V হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়। এখন এই জিনিসটা যে ব্যস্তানুপাতিক, এটা কিসের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক? এটা কি পুরো স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক নাকি জাস্ট অ্যাটমের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক? ভাই অ্যাটমের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, রাইট? অ্যাটমের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ভাই আদিত্যরে রিমুভ করে দেন তো একদম, হ্যাঁ রিমুভ করে দেন। ঠিক আছে, এটা কি অ্যাটমের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বাট আমরা যখন স্ট্রাকচার নিয়ে চিন্তা করি, এখানে কয়টা অ্যাটম থাকে বলতো? এখানে কয়টা অ্যাটম থাকে? এখানে থাকে হচ্ছে ভাইদের অনেকগুলো অ্যাটম। ঠিক আছে, অনেকগুলো অ্যাটম। এখন আমাকে একটা জিনিস বলো, একটা অ্যাটমের ক্ষেত্রে যদি ব্যস্তানুপাতিক হয়, এই যে ইলেকট্রনটাকে আমাদের নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, এটা কি অলওয়েজ আকর্ষণ করবে? মানে আমি বলতেছি হচ্ছে, ধরো আমি বললাম হচ্ছে এটাকে, এই ইলেকট্রনটাকে হচ্ছে আমি উঠায় বাইরের শক্তি স্তরে নিয়ে গেলাম, আকর্ষণ করবে। আরো বাইরে নিয়ে যাব, তাও আকর্ষণ করবে। এভাবে আমি যতই উপরের দিকে নিয়ে যাব, একটা সময় পরে কি এই যে আকর্ষণটা কি শূন্য হয়ে যাবে না? আকর্ষণটা শূন্য হয়ে যাবে মানে কি, আমার নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে আর আকর্ষণ করতে পারবে না। কখন করতে পারবে না? যখন আর অনেক দূরে চলে যাবে বা ইনফিনিটি দিকে চলে যাবে। এই কনসেপ্টগুলো মনে আছে কিনা? এগুলো হচ্ছে স্থির তড়িতের কনসেপ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থির তড়িতের কনসেপ্ট। আমি একটা অ্যাটমের শক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনকে আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাব, আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাব। এখন এই বাইরের দিকে যে নিয়ে যাব, আমার নিউক্লিয়াস কি করবে? ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। বাট কতক্ষণ পর্যন্ত আকর্ষণ করবে ভাইয়া? যতক্ষণ পর্যন্ত ওর যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রনটা থাকে। ইলেকট্রিক ফিল্ডের বাইরে যদি ইলেকট্রন চলে যায়, তাইলে আকর্ষণ করবে না। ঠিক আছে, তাহলে কি করবে? আকর্ষণ করবে না। ঠিক আছে, তাইলে আকর্ষণ করবে না আমার। সো আমার হচ্ছে এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। ইনফিনিটিতে কি হয়? আকর্ষণ কত হয়? 0 হয়ে যায়। এখন যেহেতু ব্যস্তানুপাতিক 1/∞, তখন আমার ভি কত হবে বলতো? অসীম দূরত্বে ভি কত হবে ভাই? ভিও 0 হয়ে যাবে। মানে পটেনশিয়াল কি হবে? 0 হয়ে যাবে। এটা বুঝতে পারছো? পটেনশিয়াল কি হবে? 0 হয়ে যাবে। এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। এতটুকু ভাই ক্লিয়ার কিনা? ভাই কি বলছি ভাই, একটা অ্যাটমের ক্ষেত্রে হচ্ছে আমার পটেনশিয়াল যেটা আছে, এটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। এবং ভি বলতে কি বোঝাচ্ছেন? ভি বলতে ভাইয়া বিভব শক্তি বোঝাচ্ছি বা পটেনশিয়াল এনার্জি বোঝাচ্ছি। তোমরা স্থির তড়িৎ পড়ো নাই? বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এতটুকু ক্লিয়ার? একটা অ্যাটমের মাঝে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে আমি যখন আস্তে 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 উপরের দিকে নিতে থাকবো বা উপরের শক্তি স্তরগুলোতে নিতে থাকবো, এবং এমন ডিস্টেন্সে নিব যেই ডিস্টেন্সে আমার নিউক্লিয়াসের ইলেকট্রিক ফিল্ড কাজ করে না, ওইটাকে আমরা ইনফিনিটি ডিস্টেন্স বলতে। সেখানে কি হয়? আকর্ষণ 0 হয়ে যায়। কার মাঝে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝে। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝে আকর্ষণ যদি 0 হয়ে যায়, আমার বিভবও কত হয়ে যায়? 0 হয়ে যায়। পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিও কি হয়ে যায়? 0 হয়ে যায়। এটার একটা বেসিক মিনিং কি জানো? বেসিক মিনিং হচ্ছে ভাইয়া, তোমার এখানে যে পজিটিভ চার্জটা আছে, এ কি করে? ইলেকট্রনকে জাস্ট আকর্ষণ করে ধরে রাখে। ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে ধরে রাখে। এই যে বিভব 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এই আকর্ষণ এ আর করবে না। তখন কি হবে? ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। ইলেকট্রনটা কি হবে? ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, এই বিভব 0 হয়ে যাওয়া মানে কি? ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। সো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যাবে। সো এটা একটু মাথায় খেয়াল রাখবা যে ফ্রি ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এটা কেন বলছি? এটা হচ্ছে একটা অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এখানে যদি অনেকগুলো অ্যাটম থাকে, তার মানে অনেকগুলো অ্যাটমের ক্ষেত্রে সিমিলার কেস আমরা পাবো। অনেকগুলো অ্যাটমের ক্ষেত্রে কি আমরা সিমিলার কেস পাবো। সো এই অ্যাটমগুলার এই যে বিভব শক্তিটা আছে, বিভব শক্তিটা যদি আমি গ্রাফে প্লট করতে চাই, তাহলে কেমন আসে ওই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ওইটা হচ্ছে তোমাদের বইয়ে সুন্দর মতো ডিসকাস করা আছে। সো ওই জিনিসটা হচ্ছে এখন আমাদের মেইন বিষয়, যে কিভাবে জিনিসটা আমরা গ্রাফে প্লট করি। ঠিক আছে, কিভাবে জিনিসটা আমরা গ্রাফে প্লট করি, ভালো কথা। সো ধরো বাম এক্স অক্ষ বরাবর কি আছে? এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার ডিসটেন্স আছে, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে এটা হচ্ছে এনার্জি। সো এটা কি? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এবং নিচের দিকে হচ্ছে নেগেটিভ, উপরের দিকে হচ্ছে পজিটিভ। উপরের দিকে পজিটিভ। ঠিক আছে, উপরের দিকে পজিটিভ। এখন তুমি হচ্ছে এই 1 নাম্বার অ্যাটমটা চিন্তা করো। এটা হচ্ছে ধরো 1 নাম্বার অ্যাটম। আমি হচ্ছে ধরো অ্যাটম ওয়াইজ ডিভাইড করে নিই। এটা হচ্ছে ধরো 1 নাম্বার অ্যাটম, এটা হচ্ছে 2 নাম্বার অ্যাটম, এটা হচ্ছে 3 নাম্বার অ্যাটম, এটা হচ্ছে 4, দেন 5, 6,
7 8। আমি জাস্ট এক নম্বর অ্যাটম চিন্তা করো। এখন এক নম্বর অ্যাটমের মধ্যে দেখো আমার ইলেকট্রন যেগুলো আছে এগুলো এনার্জি কি হবে বলো তো? ইলেকট্রন যেগুলো আছে এগুলোর এনার্জি কি হবে? এনার্জি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এখন কথা হচ্ছে ভাইয়া গত ক্লাসে তোমরা এরকম বা নিউক্লিয়ার ফিজিক্স এরকম জিনিসপাতি পড়ছো কিনা, যে ইএনজিটা আছে এটা হচ্ছে আমার ইএন যেটা আছে বা এনতম কক্ষপথে শক্তি যেটা আছে এটা হচ্ছে -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এরকম ফর্মুলা পড়ছো কিনা? এনতম কক্ষপথে যে এনার্জি আছে এটা হচ্ছে -13.6 ডিভাইড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, রাইট? নেগেটিভ এনার্জি হবে। তার মানে কি আমার এক নাম্বার শক্তি স্তরে যে ইলেকট্রন আছে এটার এনার্জি কি হবে? নেগেটিভ হবে। বাট নেগেটিভ কত হবে? -13.6। সো সাপোজ আমি বললাম হচ্ছে -13.6 হচ্ছে এখানে আছে, -13.6 হচ্ছে এখানে আছে। তারপরে এটারও কি সেকেন্ড শক্তি স্তর পাবা না? ধরো এটা হচ্ছে সেকেন্ড শক্তি স্তরটা। সো এই এনার্জিটা কি হবে? আর একটু কম নেগেটিভ হবে না? আর একটু কম নেগেটিভ হবে। কম নেগেটিভ হওয়া মানে কি একটু উপরের দিকে পাবা। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তো এইভাবে তৃতীয় শক্তি স্তরের জন্য এখানে পাবা, চতুর্থ শক্তি স্তরের জন্য এখানে পাবা। এইভাবে যাইতে 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 তুমি জিরো পাবা কোথায়? যখন এই এন এর ভ্যালু কি হয়? ইনফিনিটি হয় বা অসীমে গিয়ে তুমি কি পাবা? জিরো পাবা। সো এই এনার্জি কত? এনার্জি তোমার জিরো কোথায় পাবা বলো তো? এনার্জি জিরো পাবা যখন এন তোমার কি হয়? অসীম হয়ে যায়। এন অসীম হয়ে যায়। সো এটা একটু খেয়াল রাখবা। এনার্জি একটা অ্যাটমের ইলেকট্রন এনার্জি কোথায় জিরো পাওয়া যায়? যখন ইলেকট্রনটা অসীমে চলে যায়। ইলেকট্রনটা অসীমে চলে যায়। ঠিক আছে? এতটুকু মার্কিং করা জিনিসপাতি বুঝছো? এতটুকু মার্কিং করা জিনিসপাতি বুঝছো কিনা বলো? অসীমে এর মান জিরো, অসীমে এর মান জিরো, এক্স্যাক্টলি। আবারও বলি, আমি হচ্ছে ধরো অ্যাটমের ক্ষেত্রে, আমি যদি এই অ্যাটমটার ক্ষেত্রে চিন্তা করি ভাই, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে এটা হচ্ছে -13.6 ডিভাইডেড বাই 1 স্কয়ার, 1 স্কয়ার। ঠিক আছে? ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে না থেকে দ্বিতীয় শক্তি স্তরে থাকে তাহলে -13.6 ডিভাইড বাই 2 স্কয়ার, দেখো হচ্ছে -3.4 আসতেছে। ঠিক আছে? -3.4 আসতেছে। সো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি ইলেকট্রনটা এনার্জি, ধরো প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এখানে, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি আরেকটু কম নেগেটিভ? বেশি নেগেটিভ মানে দেখো বেশি নিচের দিকে, কম নেগেটিভ মানে কি ভাই? কম নিচের দিকে। আরো কম নেগেটিভ মানে আরো কম নিচের দিকে। আস্তে আস্তে কি ভ্যালুগুলা উপরের দিকে যাচ্ছে, ওয়াইক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, রাইট? সো প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে -13.6, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2 এর স্কয়ার দিয়ে ভাগ করবা, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 3 এর স্কয়ার দিয়ে ভাগ করবা। ভাগ করে হচ্ছে ভ্যালুগুলা বসাবা। বসালে দেখবা হচ্ছে এখানে পাচ্ছ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তারপর হচ্ছে চতুর্থ। এখন বুঝতে পারছো কিনা বলো? এই মার্কিং করা জিনিসপাতিগুলো বুঝতে পারছো কিনা বলো? এখন যদি বুঝে থাকো আমাকে বলো, এই যে এনার্জিটা আছে, এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে বলো তো? আর এর ব্যস্তানুপাতিক। আর এর ব্যস্তানুপাতিক মানে কি? মানে হচ্ছে তুমি এক অক্ষ থেকে যত ডান দিকে যাচ্ছ এনার্জিটা তত চেঞ্জ হচ্ছে, বাট সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে না। কিভাবে চেঞ্জ হচ্ছে? ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। এখন এই গ্রাফটা দেখতে কেমন হবে জানো? ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাই গ্রাফটা হচ্ছে এরকম, এই যে গ্রাফটা হচ্ছে এইরকম। গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে? গ্রাফটা হচ্ছে এরকম হবে। তোমরা হাইপারবোলা পড়ো নাই? ঠিক আছে? ভাই মাইনাস কেন আসে? তাহসিন মজুমদার, ভাই এনার্জিটা কিসের এনার্জি? ভাই এনার্জি হচ্ছে ইলেকট্রন এনার্জি। ইলেকট্রনের চার্জ কি? মাইনাস না? ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? সো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার ছোট্ট একটা পোর্শন আমি বাদ দিয়েছি। এই যে এই জায়গাতে, এই জায়গাতে একটা পোর্শন বাদ দিছি, এই জায়গাতে একটা পোর্শন বাদ দিছি। এভাবে কন্টিনিউয়াসলি তুমি অনেক জায়গায় এরকম পোর্শন পাবে। যেমন এখানেও কিছু একটা পোর্শন বাদ দিছি। কেন বাদ দিছি বলো তো? কেন কেন বাদ দিছি এটা বলো? যে আমি ছোট একটা পোর্শন বাদ দিছি, কেন বাদ দিছি বলো? একবার এই তো সোভানা সুন্দর একটা অ্যান্সার দিছে। একবার কোশ্চেন করছে একবার বাড়লো পরের বার কমলো কেন? সো এটা হচ্ছে ভাইদের এখন মেইন বিষয়, যে ভাইয়া একটা দাগ দিছি, দাগের বাম পাশে বাড়ছে দেন কমে গেছে, কেন বাড়ছে কেন কমে গেছে? সো এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ওকে, ভালো কথা। সো এটা বোঝার জন্য হচ্ছে আমরা দুইটা অ্যাটম আঁকাই। আমরা কি করি? দুইটা অ্যাটম আঁকাই। ধরো এটা হচ্ছে একটা অ্যাটম আর এটার পাশে হচ্ছে আরেকটা অ্যাটম আছে, এটার পাশে হচ্ছে আরেকটা অ্যাটম আছে। সাপোজ তোমার এইখানে যে নিউক্লিয়াস আছে, এটার মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটার মাঝে তুমি কি করবা? তুমি হচ্ছে একটা ইলেকট্রনকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবা। একটা ইলেকট্রনকে তুমি কি করবা? বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবা। দেখো দেখো আমি জাস্ট ধরো হচ্ছে এখানে একটা ইলেকট্রন আঁকাই। এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রন। ঠিক আছে? এটা হচ্ছে একটা ইলেকট্রন। এখন তুমি দেখো এই যে 1 নাম্বার যে অ্যাটমটা আছে এবং 2 নাম্বার যে অ্যাটমটা আছে, এই ইলেকট্রনের উপরে 1 নাম্বার অ্যাটমের জন্য কতটুকু আকর্ষণ বল ফিল করছো, এটা হচ্ছে তুমি বাস জাস্ট বোঝার ট্রাই করবা। ধরো এই ইলেকট্রনটা
আমার কি করছে, অ্যাটমের কাছাকাছি আছে। তোমরা অ্যান্সার দিবা, বলো অ্যাটমের কাছাকাছি যদি থাকে আমার আকর্ষণ বল বেশি হয় নাকি কম হবে? আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে? অ্যাটমের কাছাকাছি থাকলে বলো আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে? এই ইলেকট্রনটা যদি অ্যাটমের কাছাকাছি থাকে আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে? কম হবে। একটু দূরে পাঠালাম আর একটু কম হবে, আর একটু কম হবে, রাইট? আরো দূরে পাঠালাম আরো কম হবে, আরো দূরে পাঠালাম আরো কম হবে, আরো দূরে পাঠালাম আরো কম হবে। এভাবে দূরে পাঠাতে 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 আমি যদি ইনফিনিটিতে নিয়ে যাই, তাহলে কি হবে? এক নাম্বার অ্যাটমের জন্য এটার উপর যে আকর্ষণ বলটা আছে, আকর্ষণ বলটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, রাইট? জিরো হয়ে যাবে। এটা তো বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো, তুমি এখন চিন্তা করো এটা হচ্ছে পিরিয়ডিক, মানে হচ্ছে তোমার কি করতেছে, এই জিনিসটা হচ্ছে পর্যায় কালে হচ্ছে এই অ্যাটমগুলো আছে, মানে একটার পর পর একটা নির্দিষ্ট দূরত্বে অ্যাটমগুলো আছে। যদি একটা নির্দিষ্ট দূরত্বে অ্যাটমগুলো থাকে তাহলে এইভাবে চিন্তা করো, ধরো এই অ্যাটমটা তোমার এখানে ছিল, এই অ্যাটমটা প্রথম হচ্ছে আমার এক নাম্বার অ্যাটম যেটা সেটার কোন একটা কক্ষপথে ছিল, ঠিক আছে, কক্ষপথে ছিল। এখন তুমি আস্তে 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 কি করতেছো, এই অ্যাটমটাকে 1 থেকে 2 নাম্বার অ্যাটমের দিকে নিয়ে যাচ্ছ। এখন আমাকে বলো 1 নাম্বার যে অ্যাটমটা আছে এর জন্য এর উপর ইমপ্যাক্ট কি আস্তে আস্তে কমবে না? মানে আস্তে আস্তে কি এমন একটা লিমিটে যাবে যে লিমিটে গিয়ে হচ্ছে 1 নাম্বার অ্যাটমটা ওরা আর আকর্ষণ করতে পারবে না। এই লিমিটটা কোথায় হবে ভাইয়া? মাঝখানে। মাঝখানে কি হবে? আমার ডান পাশের যে অ্যাটমটা যেভাবে আকর্ষণ করে বাম পাশের অ্যাটমটা ঠিক সেম ভাবে আকর্ষণ করবে। এটা বুঝো কিনা? এখানে ধর হচ্ছে 2 কুলম্ব একটা চার্জ আছে, এখানে 2 কুলম্ব একটা চার্জ আছে, ঠিক আছে, 2 কুলম্ব একটা চার্জ আছে। তুমি কি করছো, 1 কুলম্ব, এই যে 1 কুলম্ব মানে একটা চার্জ তুমি মাঝখানে রেখে দিছো, মানে বাম পাশে যতটুকু ডিসটেন্স ডান পাশে ঠিক ততটুকু ডিসটেন্স। তাহলে কি করবে, এই যে 2 কুলম্ব চার্জ একে যে পরিমাণ ধাক্কা দিবে, এই 2 কুলম্ব চার্জ কি একে সেম পরিমাণ ধাক্কা দিবে। এটা বুঝো, সেম পরিমাণ ধাক্কা দিবে। সো এই ইলেকট্রনটা যদি 1 নাম্বার এবং 2 নাম্বার অ্যাটমের মাঝামাঝি থাকে তাহলে 1 নাম্বার অ্যাটম একে যে পরিমাণ ধাক্কা দিবে আকর্ষণ করবে, 2 নাম্বার অ্যাটম কি সেম পরিমাণ আকর্ষণ করবে, রাইট? লব্ধি জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ভালো কথা। এখন আমাকে বলো আমি যদি এই ইলেকট্রনটাকে একটু 2 নাম্বার অ্যাটমের দিকে নিয়ে আসি, 2 নাম্বার অ্যাটমের দিকে নিয়ে আসি, তাহলে কি 2 নাম্বার অ্যাটম এখন বেশি পরিমাণ আকর্ষণ করবে, 1 নাম্বার অ্যাটম কি কম পরিমাণ আকর্ষণ করবে, রাইট? 2 নাম্বার অ্যাটম কি করবে, বেশি পরিমাণ আকর্ষণ করবে, 1 নাম্বার অ্যাটম কম পরিমাণ আকর্ষণ করবে। মানে কি ভাইয়া, 1 নাম্বার অ্যাটমের যে আকর্ষণটা সেটা কমতেছে। শুরুতে কি ছিল, শুরুতে এখান থেকে যখন আস্তে আস্তে যাচ্ছিল, শুরুতে হচ্ছে কি করতেছিল, শুরুতে হচ্ছে এভাবে বাড়তেছিল। আমি পরে যখন কি করছি, ইলেকট্রনটাকে আস্তে আস্তে 2 নাম্বার অ্যাটমের দিকে নিয়ে যাচ্ছি, 1 নাম্বার অ্যাটমের যে ইফেক্টটা সেটা কমতেছে, বা 2 নাম্বার অ্যাটমের কি ইফেক্ট বাড়তেছে। 1 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট কি করতেছে, কমতেছে। এই যে দেখো 1 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট কমতেছে, বাট 2 নাম্বার ইফেক্টের জন্য 2 নাম্বার অ্যাটমের জন্য কি ইফেক্ট বাড়তেছে। এটা হচ্ছে 1 নাম্বার অ্যাটম, এটা হচ্ছে 2 নাম্বার অ্যাটম। তুমি ভালো মতো বুঝো, আবার বুঝো। শুরুতে এখানে ছিল 1 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট কমতেছে, দেখো 1 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট কমতেছে, সিমিলারলি 2 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট বাড়তেছে। বুঝতে পারছো? 1 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট কমতেছে, 2 নাম্বার অ্যাটমের জন্য ইফেক্ট বাড়তেছে বা আকর্ষণ বাড়তেছে। সো 1 নাম্বারের জন্য দেখো এখান থেকে 1 নাম্বারের জন্য ইফেক্ট কমবে, 2 নাম্বারের জন্য সাইমালটেনিয়াসলি কি ইফেক্ট বাড়বে, 2 নাম্বারের জন্য সাইমালটেনিয়াসলি ইফেক্ট বাড়বে। এখন কথা হচ্ছে ভাইয়া 2 নাম্বারের জন্য ইফেক্ট বাড়ছে, ইলেকট্রনটা তো আর এখানে থাকবে না, ইলেকট্রনটা কি করবে, আমার এটা পার হয়ে ডান পাশে চলে যাবে। এখন ডান পাশে যদি চলে যায় তখন দেখবো আবার 2 নাম্বারের জন্য ইফেক্ট কমতেছে, বাট এই যে 3 নাম্বার আছে 3 নাম্বারের জন্য কি ইফেক্ট বাড়বে। সো 2 নাম্বারের জন্য তখন কি করবে, ইফেক্ট আস্তে আস্তে কমবে, বাট পাশে যে আরেকটা 3 নাম্বার অ্যাটম আছে এটার জন্য কি ইফেক্ট বাড়বে বা আকর্ষণ বাড়বে। সো এই জিনিসটা পরপর পিরিয়ডিক্যালি কি হবে, পিরিয়ডিক্যালি হচ্ছে আমার বজায় থাকবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের কূপের মতো দেখায় আর কি। সো এটাকে আমরা বলছে এনার্জি কূপ বা এরকম কিছু একটা। মাঝামাঝি অবস্থায় কি ইলেকট্রন, না ভাই স্থির থাকবে না, স্থির থাকবে না, স্থির থাকবে না, স্থির একদমই থাকবে না, ঠিক আছে। তোমাকে এটা কিন্তু গত ক্লাসেও বলছিলাম ভাইয়া, তুমি ওই যে একজন কোশ্চেন করছিল আমার ইলেকট্রন উঠে গিয়ে যেখানে হোল ক্রিয়েট হচ্ছে ওইখানে কি অন্য একটা ইলেকট্রন আসতে পারবে কিনা, আসার চান্স আছে কিনা। অ্যান্সার হচ্ছে না ভাইয়া, আসার চান্স খুবই কম। সো একটা ইলেকট্রন স্থির হয়ে যাবে, এটার প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে। হ্যাঁ, এই যে জুবাইর বলতেছে নিচে একটু ফাঁকা কেন। এখন দেখো ভাই হচ্ছে তোমাদের একটা ফাঁকি দিছি আর কি। ফাঁকিটা হচ্ছে এরকম যে ভাইয়া তোমাকে দেখাইছিলাম যে ইলেকট্রনটা যে গেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্য দিয়ে গেছে। আমাকে বলো ইলেকট্রন কি কখনো নিউক্লিয়াসের মধ্য দিয়ে যাইতে পারে, ইলেকট্রন কি কখনো নিউক্লিয়াসের মধ্য দিয়ে যাইতে পারে। ইলেকট্রনটা ভাই দেখাইছিলাম এভাবে, এই যে বাম পাশ থেকে ডান দিকে নিউক্লিয়াসের মধ্য দিয়ে গেছে, বাট কখনো কি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায়, নাকি এই পাশে আসলে এভাবে উপর দিয়ে চলে যাবে বলতো। ইলেকট্রন কিন্তু কখনো নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায় না। যদি নিউক্লিয়াসের মধ্য দিয়ে যেত তাহলে কি এই জিনিসটা কন্টিনিউয়াস হইতো, মানে বাম পাশ থেকে একটা ইলেকট্রন আসতেছে, ইলেকট্রনের মধ্য দিয়ে গেছে, আবার আসছে, আবার ইলেকট্রনের মধ্য দিয়ে গেছে, তার মানে কন্টিনিউয়াস হইতো। বাট এখানে অ্যাকচুয়ালি হয় কি জানো, এখানে অ্যাকচুয়ালি হয় এরকম, একটা ইলেকট্রন আসছে, এখানে সেভাবে বেঁকে গেছে, আসছে এভাবে আইসা বেঁকে গেছে, আসছে এভাবে আইসা বেঁকে গেছে। সো দেখো মাঝখানে একটু ডিসকন্টিনিউয়াস পোরশন আছে, রাইট? মাঝখানে কি আছে, একটু ডিসকন্টিনিউয়াস পোরশন আছে। এই যে নিউক্লিয়াসের কাছে বেঁকে গেছে, এই বেঁকে যাওয়ার জন্য কি
এখানে তোমার এই যে গ্রাফটা আছে, গ্রাফটা টাচ করে না, গ্রাফটা হচ্ছে ভেঙে যায়, গ্রাফটা হচ্ছে এখানে কি হয়, ভেঙে যায়। এটা টাচ তখনই করতো যখন আমার নিউক্লিয়াস এর মধ্য দিয়ে ইলেকট্রনটা যাইতে পারতো, বা তুমি এটাই চিন্তা করতে পারো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের পোর্শনটা বোঝাচ্ছে। বুঝতে পারছি এখন? এখন বুঝতে পারছি? বাঁকে কেন ভাইয়া? হ্যাঁ, নিচেও যেতে পারে, নিচেও যেতে পারে, সমস্যা নাই। একজন জিজ্ঞেস করতে পারে বাঁকে কেন, তুমি আমাকে বলো, তুমি কি আজ পর্যন্ত পড়ছো কখনো নিচে দিয়ে ইলেকট্রন গেছে, নিউক্লিয়াসের মধ্যে দিয়ে ইলেকট্রন গেছে? পড়ো নাই কিন্তু, ভাইও পড়ি না, এটলিস্ট ভাই আজ পর্যন্ত পড়ি নাই। আচ্ছা, এখন নিচে দিয়েও যেতে পারে, আমি জাস্ট রাফ একটা চিত্র আঁকালাম আর কি, মানে মেন কথা হচ্ছে বেঁকে যাচ্ছে এখানে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমার কি হয়, গ্রাফটা দেখতে এরকম কি বলা হয়, কূপের মতো হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবে কেন কূপের মতো হচ্ছে। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা বলো? এটা কি ফার্স্ট হয় নাকি স্লো হয়? এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, ইফেক্টিভ মাস আছে, এটা আছে, সেটা আছে, বাট আপাতত জাস্ট এতটুকু মনে রাখো যে বেঁকে যাচ্ছে, বেঁকে হচ্ছে একটা সার্টেন ভেলোসিটিতে যাচ্ছে। না, এমনিতে আর কোনো চ্যাপ্টার পড়া লাগবে না তোমাদের, তাও ভাই যা লাগে তা বলে দিচ্ছি, প্যারা নাই। দেখো, তারপরে দেখো আমাদের হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিল 1928 এর দিকে, ওনার নাম হচ্ছে ফেলিক্স ব্লচ। সো ওনার অবদানটা আসলে সেমিকন্ডাক্টরের কোথায়, ওইটা হচ্ছে আমরা এখন বুঝবো। তার আগে হচ্ছে আমি যদি তোমাকে সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ভাই ইলেকট্রনের ভর কত বলো তো? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত বলো? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর প্রায় শূন্য। ইলেকট্রনের ভর, ইলেকট্রন, ইলেকট্রন, এই যে জুবায়ের নুসরাত জাহান হচ্ছে ঠিকঠাক অ্যান্সার। হ্যাঁ, ইলেকট্রনের ভর কত ভাইয়া? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। বাট এই জিনিসটার মধ্যে একটু ফাঁকি আছে। ফাঁকিটা কোথায় বলো তো? ফাঁকিটা হচ্ছে ভাইয়া, এই যে ফেলিক্স ব্লচ প্রথম দেখাইছে, উনি একটা কোয়েশ্চেন করছিল যে প্রতিটা ইলেকট্রন, একটা অ্যাটমের মধ্যে তো একটা ইলেকট্রন থাকে না, যেমন সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে, অক্সিজেনের মধ্যে 8টা ইলেকট্রন আছে। সো এই যে একটা অ্যাটমের মধ্যে হচ্ছে একাধিক ইলেকট্রন থাকতেছে, এই সবগুলা ইলেকট্রনের ভর কি সেম? ফেলিক্স হচ্ছে এই কোয়েশ্চেনটা করছিল, সবগুলো ইলেকট্রনের ভর কি সেম কিনা। সো ওইটার অ্যান্সার আসছে যে ভাইয়া, একটা অ্যাটমের মধ্যে যতগুলা ইলেকট্রন থাকে, সব ইলেকট্রনের ভর একই নয়, সব ইলেকট্রন এর ভর সেম না। এটা হচ্ছে মুদ্রা কথা। ফেলিক্স ব্লচ যে জিনিসটা নিয়ে ডিসকাশন করছিল হচ্ছে, এটার আউটকাম হচ্ছে এটা যে সবগুলো ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 না, কম হতে পারে, বেশিও হতে পারে, ঠিক আছে, কম হতে পারে, বেশি হতে পারে। এই যে ইলেকট্রনের ভর সেম না, বাট ইলেকট্রনের ভর কত, এটা হচ্ছে কম নাকি বেশি, এটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন। কি বলি ভাইয়া? ইফেক্টিভ, জাস্ট টার্মগুলো একটু মনে রাখো, এই জিনিসগুলো ফিউচারে কাজে লাগবে। ইফেক্টিভ মাস, এটাকে আমরা কি বলি? ইফেক্টিভ মাস, ঠিক আছে। এই যে সবগুলো ইলেকট্রনের ভর সেম না, বাট সেম না হলে কত ভাইয়া? এটা 9.11 ইন্টু 10⁻30 হইতে পারে, 9.11 ইন্টু 10⁻34 হইতে পারে, যতই হোক, বাট এই ভ্যালুগুলোকে আমরা কি বলতেছি? ইফেক্টিভ মাস, ঠিক আছে। এই জিনিসপাতিগুলো মনে রাখবা যে ভাই ইলেকট্রনের ভর সবসময় সেম হয় না, ঠিক আছে, ঠিক আছে, ইলেকট্রনের ভর সেম হয় না। আচ্ছা, কেন ভাইয়া? এই জিনিসটার আনসার বোঝার জন্য তোমার ভর কি জিনিসটা বুঝতে হবে। ভর মানে তোমরা হচ্ছে একটা জিনিস বুঝো যে ভাই পদার্থের পরিমাণ, জিনিসটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। ভর মানে হচ্ছে পদার্থের পরিমাণ না। সো আইনস্টাইন যখন ওনার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে ডিসকাস করতেছিল বা লেখালেখি করতেছিল 1904 এর দিকে, তখন হচ্ছে উনি জিনিসটা কনসিডার করছে আর কি, যে ভর জিনিসটা আসলে পদার্থের পরিমাণ না, ঠিক আছে, ভর জিনিসটা আসলে পদার্থের পরিমাণ, ভর আসলে এনার্জিও না। এটা আসলে কি জানো? এটা হচ্ছে আমাদের আশেপাশে, যেমন আমি এখন দাঁড়ায় থেকে ক্লাস নিচ্ছি, তুমি হচ্ছে বসে বসে ক্লাস করতেছো। সো আমাদের আশেপাশে একটা ফিল্ড থাকে, এটাকে বলা হচ্ছে হিগস বোসন ফিল্ড। কি বলা হয়? জাস্ট জিনিসপাতিগুলো একটু মনে রাখো, হিগস বোসন ফিল্ড, বোসন ফিল্ড। সো এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে এটার ভেতর দিয়ে যখন কোনো একটা বস্তু যাবে বা কোনো একটা জিনিসপাতি পাস করবে, সো এটার কাজ হচ্ছে মাস গেইন করা,
মানে সাপোজ আমি হচ্ছে বাম পাশ থেকে এটার মধ্যে দিয়ে একটা ছোট বৃত্ত পাস করালাম, এই যে ছোট একটা বৃত্ত বাম পাশ থেকে এটার মধ্যে দিয়ে আমি পাস করালাম, ঠিক আছে। ধরো এই বৃত্তটাকে হচ্ছে আমি বাম পাশ থেকে এটার মধ্যে দিয়ে পাস করলাম। শুরুতে এটার মধ্যে কোনো ভর ছিল না, যখন এটা হিগস বোসন ফিল্ডের মধ্যে দিয়ে পাস করবে বাম পাশ থেকে, যখন ডান পাশে যাবে তখন কি পাবে, এর ভর পাবে। বাম পাশে কত ছিল, ভর 0 ছিল, বাট এখন ভর 0 না, এখন হচ্ছে একটা ভর পাইছে। কেন ভর পাইছে, কারণ সে হিগস বোসন ফিল্ডের মধ্যে দিয়ে গেছে। তো আরেকটা কনসেপ্ট হচ্ছে ভাইয়া, হিগস বোসন ফিল্ড এমন একটা জিনিস যেটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কোন একটা পার্টিকেল থাকলে ও বেশি ভর পাবে, কম সময় ধরে থাকলে ও কম ভর পাবে। সো বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, ভাই কোন একটা ইলেকট্রন যদি হিগস বোসন ফিল্ডে বেশি সময় ধরে থাকে তাহলে ও এই ভরের চেয়ে বেশি পরিমাণ ভর নিয়ে বের হবে, আর যদি কোন একটা ইলেকট্রন কম সময় ধরে থাকে তাহলে কি এই ইলেকট্রনের চেয়ে কম ভর নিয়ে বের হবে। সো এটা হচ্ছে মেইন কথা, এটাই হচ্ছে আমাদের মেইন কথা, এর বাইরে কিছু না। এটা না বুঝলে সমস্যা নেই, এটা একটু জেনে রাখো। মেইন কথা কি ভাই, একটা ফিল্ড থাকে আমাদের আশেপাশে, যে ফিল্ডটাকে আমরা বলতেছি হিগস বোসন ফিল্ড। সো ভর জিনিসটা হচ্ছে আমাদের হিগস বোসন ফিল্ড থেকেই আসে। একটা পার্টিকেল যার ভর নাই, ও যদি হিগস বোসন ফিল্ড দিয়ে মুভ করে তাহলে ও ভর পাবে, ঠিক আছে, ভর পাবে। বাট কতটুকু ভর পাচ্ছে কিছুর উপর ডিপেন্ড করে, কতক্ষণ ধরে ওই হিগস বোসন ফিল্ডের মধ্যে আছে। কিছু কিছু ইলেকট্রন আছে দেখা যায় অনেক বেশি সময় ধরে হিগস বোসন ফিল্ডের মধ্যে থাকে, তাহলে হচ্ছে ও বেশি পরিমাণ ভর পাবে। আর কিছু কিছু জিনিস আছে যে হিগস বোসন ফিল্ডের মধ্যে কম সময় ধরে থাকে, ও কম পরিমাণ ভর পাবে, ঠিক আছে। আচ্ছা এটা লাগবে না, এটা আসলে তেমন কঠিন কিছু না, বা তেমন তোমাদের সাথে রিলেটেড না। বাট আমার কথা হচ্ছে এই যে এটা, সো যেহেতু সবগুলো ইলেকট্রনের ভর সেম না, বাট আমরা যখন একটা অ্যাটমের ক্ষেত্রে চিন্তা করি যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ধরো এটা হচ্ছে 3টা শক্তি স্তর, ঠিক আছে, 3টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ভাই, প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টা ইলেকট্রন, 1টা 2টা। পরের শক্তি স্তরে কয়টা, 8টা ইলেকট্রন, ঠিক আছে। এইভাবে পরের শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকবে। এখন এই প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন কিন্তু সেম না, রাইট? প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন কি সেম না। এখন তুমি দেখো ভাই হচ্ছে গ্রুপে যখন পোস্ট দিয়েছিলাম একটা ইকুয়েশন দিয়েছিলাম এরকম যে ভাইয়া ই স্কোয়ার বা এনতম কক্ষপথে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে শক্তি আছে, শক্তির ইকুয়েশনটা কি ভাইয়া, এইচ বার স্কোয়ার এন স্কোয়ার ডিভাইড বাই 2m স্কোয়ার, ঠিক আছে। বাট এটা আমাদের ইকুয়েশন বুঝতে হবে না, আমাদের বুঝতে হবে জাস্ট ভাইয়া এই যে এনার্জি যেটা আছে, এই যে এনার্জি যেটা আছে এটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথে যে এনার্জিটা আছে, এটা এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি এন স্কোয়ারের সমানুপাতিক। এটা কিন্তু ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে, ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বারের সমানুপাতিক, ঠিক আছে। আমার যে অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলোর যে এনতম কক্ষপথে ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে কি আমাদের যে কোয়ান্টাম নাম্বার, সে কোয়ান্টাম নাম্বারের সমানুপাতিক, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বারের সমানুপাতিক। ওকে, ভালো কথা। সো কোয়ান্টাম নাম্বার যদি সমানুপাতিক হয়ে থাকে, এখন আমি হচ্ছে এটার গ্রাফ আঁকাবো, এখন দেখো আমি এই যে n সমান 1 কি, n দেখো n যখন 1 হয়, তখন ওইটাতে কয়টা ইলেকট্রন থাকে আমাকে বলো তো, n যখন 1 হয় তখন কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া, 2টা ইলেকট্রন থাকে। এখন আমাকে বলো n যদি 1 হয় 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রনের ভর কি সেম? এই যে দেখো এই 2টা ইলেকট্রনের ভর কি সেম কিনা, 2টা ইলেকট্রনের ভর কি সেম কিনা, অ্যান্সার হচ্ছে ভাইয়া সেম না, ঠিক আছে, ভর কি সেম না। এই 2টা ইলেকট্রনের ভর কি সেম, ভর সেম না। যদি সেম না হয়ে থাকে সো ইলেকট্রন দুইটার কি এনার্জি সেম হবে না। সো প্রথম শক্তি স্তরে আছে, বাট ওর আমি একটা ফিক্সড এনার্জি পাবো না। ফিক্সড এনার্জি মানে কি, ধর হচ্ছে আমি বললাম ভাইয়া 13 ইলেকট্রন ভোল্ট, এরকম কিছু আমি পাবো না। এরকম পাইতে পারি যে একটা ইলেকট্রন জন্য 13 ইলেকট্রন ভোল্ট, অপর ইলেকট্রন জন্য কি 14 হয়ে গেছে, 15 হয়ে গেছে, বা কম হয়ে গেছে, বা বেশি হয়ে গেছে, ঠিক আছে, বাট ফিক্সড ভ্যালু পাবো না। সো এই জিনিসটা থেকে হচ্ছে আমাদের ব্যান্ড আসে, যে অ্যাকচুয়ালি এনার্জি যেটা আছে, এনার্জির আমি ফিক্সড কোনো ভ্যালু পাই না। আমরা কি পাই, এনার্জির হচ্ছে একটা ব্যান্ড পাই, ঠিক আছে, এনার্জির কি পাই, একটা ব্যান্ড পাই। সো এই জিনিসটা আমরা কিভাবে আঁকাই, এই জিনিসটা হচ্ছে আমরা ছোট করে একটা এই যে এরকম ভাবে আঁকাই। দেখো এই জিনিসটা হচ্ছে আমরা এরকম ভাবে আঁকাই, এনার্জি কি পাই, আমরা একটা ব্যান্ড পাই। সো এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের জন্য একটা এনার্জির ব্যান্ড, ঠিক আছে। এখন দেখো 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাই, 2 নম্বর শক্তি স্তরে আছে হচ্ছে 8টা ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে এনার্জির মাঝে যে এনার্জির ব্যান্ডটা যত মোটা ছিল, 2 নম্বর ইলেকট্রন কি তত মোটা হবে নাকি আরো বেশি হবে ভাই? এখানে যেহেতু ইলেকট্রন বেশি আছে তাহলে এনার্জির ব্যান্ডের কি হবে, প্রশস্ততা কি হবে, বেশি হবে, রাইট, বেশি হবে। এখন আমরা কি একটা ফিক্সড ভ্যালু পাবো না, বাট এখন কি পাবো, আর একটু মোটা বা প্রশস্ত একটু একটা ব্যান্ড পাবো, এনার্জির একটা ব্যান্ড পাবো, কারণ কি এখানে ইলেকট্রন বেশি, সো ডিসক্রিপেন্সিটা বেশি চলে আসবে, ঠিক আছে, ডিসক্রিপেন্সিটা কি হবে, বেশি চলে আসবে। এইভাবে যখন তুমি অ্যাটমের
শক্তি স্তরের বাইরে যেতে থাকবা, তখন কি হবে, ইলেকট্রন বাড়তে থাকবে এবং এই যে ব্যান্ডগুলো আছে, ব্যান্ডগুলোর কি হবে, গ্যাপগুলা বাড়তে থাকবে। ঠিক আছে, ব্যান্ডগুলোর প্রস্থতা যেটা আছে সেটা বাড়তে থাকবে। সো প্রথমটা হচ্ছে একটু চিকন, পরেরটা একটু মোটা, পরেরটা আরেকটু মোটা হবে। বাট আমাদের বইয়ে কি বলছে, ভাই প্রথমটা যেমন পরেরটাও তেমন, বাট জিনিসটা হচ্ছে ভুল। এটা হচ্ছে এভাবে লিখবা। ঠিক আছে, এতদিন তো ভর সমান ধরে অঙ্ক করেছি, এতদিন ভর সমান ধরে অঙ্ক করছো কোনটার ক্ষেত্রে ভাইয়া, হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন বিন্যাস কি 1s1, ইলেকট্রন কয়টা আছে, একটা আছে। সো এই জন্য দেখবা বৌর পরমাণুর লিমিটেশন হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে ও মেইনলি ডিল করে। ঠিক আছে, ওর একটা ইলেকট্রন নিয়ে মেইনলি ডিল করে। সো এটা হচ্ছে একটা লিমিটেশন আর কি। সো এতদিন ধরে করছো সমস্যা না, এতদিন ধরে করছো, এটাও ঠিক ছিল, মানে এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে। আমরা যখন অ্যাটমের ক্ষেত্রে চিন্তা করি, যে অ্যাটমগুলোতে হচ্ছে একাধিক ইলেকট্রন আছে, সো ওই অ্যাটমগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা ব্যান্ড পাই, এনার্জির স্পেসিফিক কোনো ভ্যালু পাই না। ঠিক আছে, এনার্জির স্পেসিফিক কোনো ভ্যালু পাই না। কেন পাই না? কারণ আমাদের ইকুয়েশন বলতেছে এনার্জি যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের ভরের উপর ডিপেন্ড করতেছে। বাট আমাদের ফেলিক্স ব্লচ বলে গেছে যে এনার্জির ইলেকট্রন যেগুলো আছে এগুলোর ভর সেম না, এগুলোর ভর কি কম বেশি হতে পারে। কম বেশি হতে পারে মানে কি, এনার্জিও কম বেশি হতে পারে, যদিও প্রথম শক্তিস্তর বা n=1 বলতেছি। কেন? কারণ n=1 এ কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন ভর আমি ভিন্ন হইতে পারে, সমান হইতে পারে। সো আমি ধরে নিলাম ভিন্ন যদি হয় তাহলে আমরা কি পাবো, একটা রেঞ্জ পাবো এনার্জি, যে এই রেঞ্জ জুড়ে হচ্ছে প্রথম শক্তি স্তরের এনার্জিগুলো আমরা পাচ্ছি। এটা কি n=1 শক্তি স্তরের জন্য। পরেরটা কি পাচ্ছি, n=2 এর জন্য। এখন একটু মোটা কেন, এটা একটু চিকন, এটা একটু মোটা কেন, কারণ হচ্ছে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, পরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাই, 8টা ইলেকট্রন আছে। পরের শক্তি স্তরে কি আছে, 8টা ইলেকট্রন আছে, এই জন্য এটা কি আরেকটু মোটা পাইছি। এখন 2 নম্বর শক্তি স্তরের জন্য হচ্ছে যতটুকু মোটা পাইছি, 3 নম্বর শক্তি স্তরের জন্য দেখতে পাচ্ছি কি আরো বেশি মোটা পাচ্ছি। কেন ভাই, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 3 নম্বর শক্তি স্তরে কয়টা, 3 নম্বর শক্তি স্তরে হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে কয়টা, 32টা ইলেকট্রন থাকে। সো এই জন্য হচ্ছে আস্তে আস্তে কি যত উপরের দিকে যাবা, এই যে ব্যান্ডগুলো আছে, ব্যান্ডগুলো কি হবে, বাড়তে থাকবে। এখন দেখো ভাইয়া ইচ্ছা করে মাঝখানে একটু গ্যাপ রাখছি। এই যে দেখো, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মাঝে একটা গ্যাপ আছে, দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরের মাঝে একটা গ্যাপ আছে। এগুলোকে আমরা কি বলি ভাইয়া, এগুলোকে আমরা বলি হচ্ছে ভাইয়া ব্যান্ড গ্যাপ। কি বলি, ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, ভালো মতো বুঝবা, এগুলোকে আমরা বলি কি, ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, এগুলোকে আমরা বলি কি, এগুলোকে আমরা বলি হচ্ছে ব্যান্ড গ্যাপ। এতটুকু বুঝতে পারছি আমরা। আবারও বলি, আমাদের এই স্লাইডের মেইন কনসেপ্ট যেটা ছিল বা মেইন জিনিসপাতি, ফেলিক্স ব্লচ হচ্ছে উনি 1928 এ একটা কোশ্চেন করছিল যে সবগুলো ইলেকট্রন ভর সেম কিনা। ঠিক আছে, সবগুলো ইলেকট্রনের ভর সেম কিনা। সো সবগুলো ইলেকট্রনের ভর যেহেতু সেম না, ওনার মেইন আউটকাম হচ্ছে সবগুলো ইলেকট্রন ভর সেম না। সো ইলেকট্রন ভর যদি সেম না হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনার্জি যেগুলো আছে প্রথম শক্তি স্তরের জন্য আমরা ফিক্সড কোনো এনার্জি পাই না, দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা ফিক্সড কোনো এনার্জি পাই না, তৃতীয় শক্তির জন্য আমরা ফিক্সড কোনো এনার্জি পাই না। আমাদের কি হয়, এনার্জি প্রতিটা শক্তি স্তরে ভিন্ন ভিন্ন ভ্যালু দেখায়, মানে একটা রেঞ্জের মধ্যে হচ্ছে এনার্জিটা থাকে। দ্বিতীয় শক্তি স্তরের জন্য আরেকটু রেঞ্জের মধ্যে এনার্জি থাকে, তৃতীয় শক্তি স্তরের জন্য রেঞ্জের মধ্যে এনার্জি থাকে। বাট আমি যত নিচ থেকে উপরের দিকে যাব, আমার এনার্জির যে রেঞ্জগুলো আছে, রেঞ্জগুলো কি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট মাঝখানে হচ্ছে আমি একটু জায়গা ফাঁকা রাখছি। কেন ভাই, এই যে 1 নম্বর শক্তি স্তর এবং 2 নম্বর শক্তি স্তর, এর মাঝে কিন্তু কোনো ইলেকট্রন পাবা না তুমি। শক্তি স্তরের মাঝে, শক্তি স্তর ছাড়া যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন তুমি পাবা না। সো ইলেকট্রন যদি না পাও, তাহলে ওই জায়গাগুলোতে এই যে এই গ্যাপ দিয়ে বোঝাচ্ছে এখানে তুমি কোনো এনার্জি পাচ্ছ না। আমরা এনার্জি কিসের হিসাব করতেছি, ইলেকট্রন এনার্জি হিসাব করতেছি। যদি ইলেকট্রন নাই পাও, তাহলে তো এনার্জিও পাবা না। সেই জন্য আমরা কি বলতেছি, এটাকে ব্যান্ড গ্যাপ বলতেছি, বা যেখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রনিক এনার্জি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। ব্যান্ড গ্যাপে কত শক্তি থাকে? আচ্ছা, ইএন এর সূত্রটা কোথা থেকে আসছে? এই জন্য বলছি ভাই, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে। বাট আপাতত জেনে রাখো, এটা সত্য। ঠিক আছে, এটা সত্য। তোমরা যেটা বলছো ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বাট তোমরা হচ্ছে একটা কেস পড়ছো, বাট এটা হচ্ছে মেইন সূত্রটা। বাট তোমাদের বুঝতে হবে না। বাট মেইন কনসেপ্ট হচ্ছে এটা বুঝতে পারছো কিনা, এই চিত্র থেকে এটা বোঝা লাগবে। আমাদের ব্যান্ড যে এনার্জি ডায়াগ্রাম আছে ওইটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা আবারও বলতেছি, আবার হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আমাদের ফেলিক্স ব্লক্স বলে গেছে যে সবগুলো ইলেকট্রনের ভর সেম থাকে না। ঠিক আছে, সবগুলো ইলেকট্রন ভর সেম থাকে না, ইলেকট্রনের ভর কম বেশি হতে পারে, ওই ভ্যালুটার চেয়ে কম বেশি হতে পারে। সো আমাদের যে এনার্জির ইকুয়েশন আছে ইলেকট্রনের, এই এনার্জির ইকুয়েশনে এম আছে, ইলেকট্রনের ভর আছে। সো ইলেকট্রনের ভর যেহেতু আছে, ইলেকট্রনের ভর হচ্ছে ভিন্ন হয়, তার মানে এনার্জিও কি হবে, ভিন্ন হবে। কখন? যখন এন ফিক্সড থাকবে। মানে কি, এন হচ্ছে প্রথম শক্তি স্তর, এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনের ভর কি হবে, ভিন্ন হবে। যদি ভিন্ন হয়, তাহলে আমি কি পাবো, ভিন্ন এনার্জি পাবো। প্রথম শক্তি স্তরের জন্য ভিন্ন এনার্জি পাচ্ছি, বাট দুইটা ভিন্ন ইলেকট্রন জন্য ভিন্ন এনার্জি পাচ্ছি। তার মানে কি, প্রথম শক্তি স্তর হচ্ছে একটা এনার্জির রেঞ্জ বুঝাবে আমাকে, একটা এনার্জির রেঞ্জ বুঝাবে। সো এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের জন্য।
দ্বিতীয় শক্তি স্তরে আমি দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন আছে, তার মানে 8টা ভিন্ন এনার্জি পাবো। সেইখানে কি আরেকটা এনার্জি রেঞ্জ পাবো, বাট একটু বড় হবে, কেন? কারণ কি 8টা। তৃতীয় শক্তি স্তরে আমি 32টা ইলেকট্রন পাবো, সো 32টা ভিন্ন ভিন্ন ভর পাবো, 32টা ভিন্ন ভিন্ন এনার্জি পাবো। তার মানে কি এখন গ্যাপটা ব্যান্ড যেটা আছে এটা একটু মোটা হবে, এটা কি হবে আরেকটু মোটা হবে। সো এভাবে হচ্ছে প্রথমটা চিকন, তারপরটা আরেকটু মোটা, তারপরটা আরেকটু মোটা। সো যখন খাতায় আঁকাবা বা কোথাও লিখবা এইভাবে জিনিসপাতিগুলো আঁকায়। তোমাদের বইয়ে কি করছে, সবগুলা ব্যান্ডকে হচ্ছে একই পরিমাণ সাইজের হচ্ছে দিছে, বাট এটা হচ্ছে ভুল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে কনসেপ্টটা, আমাদের কনসেপ্ট হচ্ছে একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, ভ্যালেন্স ব্যান্ড কি আর কন্ডাকশন ব্যান্ড কি। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে আমাদের একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তর। ধরো এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে n equal to 1 বা 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে n equal to 2, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, তারপরে n equal to 3, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, n equal to 4, এভাবে কি চলতে থাকবে। ঠিক আছে, চলতে যদি থাকে, সো আমরা কি দেখালাম মাত্র, আমরা দেখালাম হচ্ছে ভাই এনার্জি যেগুলো আছে এগুলো কি হয়, ইলেকট্রনের যে এনার্জি আছে এনার্জিকে উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। সো বাড়তে বাড়তে উপর দিকে যেহেতু এনার্জিগুলো বাড়তেছে, সো প্রথম কক্ষপথের জন্য আমি হচ্ছে একটা এনার্জি পাই, দ্বিতীয় কক্ষপথের জন্য এনার্জি পাই, তৃতীয় কক্ষপথের জন্য একটা এনার্জি পাই, চতুর্থ কক্ষপথের জন্য আরো একটা এনার্জি পাবো, রাইট? চতুর্থ কক্ষপথের জন্য একটা এনার্জি পাবো। ওকে, ভালো কথা। চতুর্থ কক্ষপথের জন্য যদি একটা এনার্জি পাই আমরা, এই যে চতুর্থ কক্ষপথ এটা কি শেষ কক্ষপথ না? শেষ কক্ষপথ। এখন শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে আমরা কি বলি ভাই? ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? শেষ কক্ষপথ এগুলোকে আমরা কি বলি ভাই? ভ্যালেন্স ইলেকট্রন। মনে আছে কিনা? ভ্যালেন্স ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন, রাইট? সর্বশেষ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ শক্তিস্তর যে ইলেকট্রনগুলো থাকে এগুলোকে আমরা কি বলি ভাই? ভ্যালেন্স ইলেকট্রন। শুধুমাত্র কঠিন পদার্থ ভাই, শুধুমাত্র কঠিন পদার্থ, আবারও বলতেছি আমরা ক্রিস্টালাইন সলিড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। গত ক্লাসেও বলছি, আবারও বলতেছি, ক্রিস্টালাইন সলিড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো 4 নম্বর শক্তিস্তর যেটা সেটা হচ্ছে আমরা বলতেছি কি ভ্যালেন্স ইলেকট্রন। সো আমি যখন আস্তে আস্তে এনার্জিগুলো লিখতে লিখতে যাব, সো তারপরে কি পাবো আমি? একটা সার্টেন লেভেল গিয়ে হচ্ছে আমি ভ্যালেন্স ইলেকট্রনের জন্য একটা ব্যান্ড ডায়াগ্রাম পাবো। কি পাবো? ভ্যালেন্স ইলেকট্রনের জন্য একটা ডায়াগ্রাম পাবো, এনার্জি ডায়াগ্রাম পাবো। ধরো জিনিসটা হচ্ছে এরকম। সো এই যে ডায়াগ্রামটা এটা কি একটা ব্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে, সো এটাকে আমরা বলবো কি? ভ্যালেন্স ব্যান্ড। কি বলবো? ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখো ইলেকট্রন একটা যদি এখানে থাকে, একটা ইলেকট্রন ধরো এখানে আছে, এই ইলেকট্রনটা কি কারেন্ট ফ্লো করবে কিনা বা ইলেকট্রিসিটি ফ্লো করবে কিনা? কারেন্ট ফ্লো করবে কিনা? অ্যান্সার হচ্ছে না ভাই। কেন ফ্লো করবে? কেন ফ্লো করবে? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই ইলেকট্রনটাকে আমার যে অ্যাটমের নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা হচ্ছে আমার কি করতেছে? আকর্ষণ করে ধরে রাখতেছে, যাইতে দিতেছে না। ইলেকট্রন যেহেতু যাইতেই পারতেছে না, ও কি আসলে মুভ করতে পারবে? মুভ করতে পারবে না, রাইট? সাইমা ইয়াসমিন বলতেছে ভাই ব্যান্ড কি? ব্যান্ড মানে হচ্ছে আহ, তোমরা ব্যান্ড দেখো না তোমাদের মেয়েদের মাথায় যে ব্যান্ড পরে, ওই ব্যান্ড একটা প্রশস্ত জিনিস। ঠিক আছে, মানে একটা থিকনেস বা একটা ডেপথ আছে, এরকম একটা কিছু। ঠিক আছে, ব্যান্ড। আচ্ছা, ব্যান্ড মানে হচ্ছে গুচ্ছ। হ্যাঁ, সোমানা বলছে গুচ্ছ। ঠিক আছে, পাল্লা বা পরিধি, মুশফিক, হ্যাঁ এরকম কিছু একটা। হ্যাঁ, ব্যবধি, exactly। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড, বুঝতে পারছি এটা। সো 4 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি করবে? আমার নিউক্লিয়াস যেটা আছে ওইটা যাইতে দিবে না, রাইট? ওইটা ওইখান থেকে বের হতে দিবে না। আর যদি বের হতে না পারে তাহলে কি হবে না? ইলেকট্রনটা ফ্লো করবে না। আর ইলেকট্রন ফ্লো না করলে কি পাবে না? আমি কারেন্ট পাবো না, রাইট? সো আমার কারেন্ট পাওয়ার শর্ত কি ভাই? ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে যেতে হবে। ইলেকট্রনটা কি হবে? এখান থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, ইলেকট্রনটা কি হবে? এখান থেকে বের হয়ে যেতে হবে। আচ্ছা, একটু মনে হয় ইয়ে হয়েছে। 3 নম্বর কক্ষপথে তো ভাইয়া 32টা ইলেকট্রন থাকবে না। 3 নম্বর কক্ষপথে কটা? 2n², 18টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 18টা ইলেকট্রন থাকবে।
ওকে দেখো, আমাদের এই যে সর্বশেষ শক্তিস্তর যে ইলেকট্রনটা আছে এটা কি আমার এখান থেকে বের করতে হবে। বের করে আমি কোথায় নিব ভাই? বের করার ওই কি ভাইয়া? আমি তাপ দিব, তাপ দিলে কি হবে? বের হয়ে যাবে। বা আমি তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়লে হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়লে হচ্ছে বেশি কাঁপাকাঁপি করবে এবং এই ইলেকট্রনটা কি বের হয়ে যাবে। এখন বের হয়ে যাবে কোথায়? বের হয়ে হচ্ছে এর বাইরের যে কক্ষপথটা আছে ওইটাতে চলে যাবে। বাইরের যে কক্ষপথটা আছে, যে বাইরের যে কক্ষপথটা আছে এটাতে চলে যাবে। এটাকে আমরা বলছি যে কন্ডাকশন ব্যান্ড। কেন কন্ডাকশন ব্যান্ড বলতেছি? কারণ এখান থেকে ইলেকট্রনটা কন্ডাক্ট করবে বা ফ্লো করবে বা কারেন্ট ফ্লো করাবে। ঠিক আছে, কারেন্ট কি করবে? ফ্লো করাবে। সো ওই যে ব্যান্ডটা আছে ওইখানেও কি আমি একটা এনার্জি কিন্তু পাবো, ওইখানেও কি আমি একটা এনার্জি পাবো। এই এনার্জিকে আমরা কি বলতেছি ভাই? এই এনার্জিকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, সিবি। ঠিক আছে, সিবি। আবারও বলি, একটা অ্যাটম আছে, একটা অ্যাটমের যে সর্বশেষ শক্তিস্তর আছে, ঠিক আছে, একটা অ্যাটমের যে সর্বশেষ শক্তিস্তর। এই সাদিয়া, সাদিয়া বলতেছে 4-এর পরে আর একটু কক্ষপথ থাকে না। কে বলছে কক্ষপথ থাকে না? আচ্ছা এটা পরে, হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? কক্ষপথ কয়টা এটা বলো। হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? রিমি ব্যাপারে বলতেছে একটা। থাপ্পড় দিব, থাপ্পড় দিব তোমাদের। কে বলছে একটা? হাইড্রোজেনের কক্ষপথ একটা? এই এই পড়াশোনা করছো এতদিন, এখন সেকেন্ড ইয়ার না তোমরা? 5টা, একটা, 2টা, এই যে এখন কয়টা অ্যান্সার পাইছি? হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? হাইড্রোজেন না, যে কোনো অ্যাটমের কক্ষপথ কয়টা? যারা ভুল অ্যান্সার দিছো নিজ দায়িত্বে নিজে একটা থাপ্পড় দিবা, কষায় থাপ্পড় দিবা, তোমার পাশে বসে তোমার মুখ শুনতে পাই এটা। হাইড্রোজেন বা যে কোনো অ্যাটমের কক্ষপথ অসীম বা ইনফাইনাইট। ঠিক আছে, সবগুলো অ্যাটমের কক্ষপথ কয়টা? অসীম সংখ্যক কক্ষপথ ভাইয়া, অসীম সংখ্যক কক্ষপথ, কোনো ফিক্সড কক্ষপথ নাই। সবগুলো অ্যাটমের কক্ষপথ হচ্ছে অসীম। তো এখানে ভাই যে ভ্যালেন্স ব্যান্ডের পরে আরেকটা কক্ষপথ আঁকালাম, এখানে একটা না ভাই, অনেক কিছু থাকতে পারে। ভ্যালেন্স ব্যান্ডের পরে অনেক কক্ষপথ থাকতে পারে। সো এখানে হচ্ছে ভাই একটা আঁকাইছি, যে পরে যে কক্ষপথটা আছে ওইটাতে গেছে, ওইটার এনার্জিটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, ওইটার এনার্জিটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি কি কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা অসীম কিভাবে? তোমার এনার্জির ভ্যালুগুলো মনে আছে তো? এটা হচ্ছে ধরো প্রথম, এটা হচ্ছে ধরো দ্বিতীয়, এটা হচ্ছে ধরো তৃতীয়। সো প্রথম কক্ষপথের এনার্জি ভ্যালু যেন কত ছিল? -13.6, পরটা -3.4, পরটা হচ্ছে -1.51। ঠিক আছে, -1.51। হাইড্রোজেনের এনার্জি কয়টা ভাইয়া? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? একটা থাকে, রাইট? এখন ধরো একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে, তুমি কি করছো? এই ইলেকট্রনটাকে এনার্জি দিছো। কতটুকু এনার্জি দিছো ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের যে গ্যাপটা আছে এই গ্যাপের পরিমাণ এনার্জি দিছো, যে এই গ্যাপের পরিমাণ এনার্জি দিছো। তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে ভাই? 2 নম্বর কক্ষপথে যাবে। মনে আছে তো? 2 নম্বর কক্ষপথে যাবে। এখন 2 নম্বর কক্ষপথে যদি যাই তাহলে কি হবে? 2 নম্বর কক্ষপথ আছে এরকম কিছু একটা মিন করতেছে, নয়তো তো ওইখানে যাওয়ার কথা না, ওইখানে তো যাওয়ার কথা না। ভালো কথা। এখন ধরো তুমি যে এনার্জিটা দিছো, এনার্জিটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর কক্ষপথের গ্যাপের সমান না, 1 নম্বর এবং 3 নম্বর কক্ষপথের গ্যাপের সমান। তার মানে ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রন হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথে যাবে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে ভাই 3 নম্বর কক্ষপথ আছে, 3 নম্বর কক্ষপথ আছে। এইভাবে যদি তুমি এনার্জি দিতে দিতে অনেক বেশি পরিমাণ এনার্জি দাও, তো এটা কি করবে? আস্তে আস্তে এরপরের কক্ষপথে যাবে, এরপরের কক্ষপথে যাবে, এভাবে কি কক্ষপথগুলো বাড়তে থাকবে। এভাবে কয়টা কক্ষপথ পাবা? ইনফাইনাইট কক্ষপথ পাবা। ঠিক আছে, ইনফাইনাইট কক্ষপথ পাবা। ওকে, সো প্রথম যে ইলেকট্রন যে সর্বশেষ শক্তি স্তর ছিল এটাকে আমরা বলি কি ভ্যালেন্স ব্যান্ড। এটার যে এনার্জিগুলো আছে, এনার্জিগুলোকে কি বলি ভাই? ভ্যালেন্স ব্যান্ড এনার্জি আর ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। ঠিক আছে, আর আমাদের ইলেকট্রন যে ওইখান থেকে উপরে শক্তি স্তরে চলে গেছে এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এটাকে আমরা বলি কি? কন্ডাকশন ব্যান্ড। এবং এই দুইটা ব্যান্ডের মাঝে যে গ্যাপ আছে, ঠিক আছে, এই দুইটা ব্যান্ডের মাঝে যে গ্যাপটা আছে এটাকে আমরা বলি কি? এনার্জি গ্যাপ, ইজি। এটা কি বলি ভাই? এটাকে বলি হচ্ছে আমরা এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ। এবং আমরা এখন থেকে হচ্ছে এটাকে ইজি দিয়ে রিপ্রেজেন্ট করব। এনার্জি গ্যাপ যেটাকে আমরা ইজি দিয়ে রিপ্রেজেন্ট করি। V2 ব্যান্ড কি সমান হবে? না ভাই সমান হবে না, তোমাদের বইয়েরটা হচ্ছে ফলো করার জন্য ভাই সমান লিখছে আর কি। উপরটা হচ্ছে আরেকটু মোটা হবে, নিচেরটা একটু চিকন হবে। বুঝতে পারছি?
এগুলোর কোনো সীমাবদ্ধতা নাই, এক্স্যাক্টলি এগুলোর কোনো সীমাবদ্ধতা নাই। কতটুকু তাপ দিলে অসীম পাবো ভাই, এই জিনিসটা আসলে ভাইয়া বলতে পারি না, মানে এই জিনিসটা আসলে ভেরিয়েবল আর কি, মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখানে টেম্পারেচার কত আছে, প্রেসার কত আছে, অ্যাটমগুলো যে নিচ্ছ এটার পিউরিটি কতটুকু, ইমপিউরিটি কতটুকু, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট ফিক্সড কোনো কিছু নাই যে তুমি 2 জুল তাপ দিবা, তাপ দিলে হচ্ছে অসীমে চলে যাবে। ঠিক আছে, ব্যান্ড সাইজ ইকুয়াল কেন? কারণ তোমাদের বইয়েরটা এখন ভাইয়া ফলো করতেছি, তোমরা সেইভাবেই লিখবা, তোমাদের বইয়ে যেহেতু ইকুয়াল দেওয়া আছে ইকুয়ালই হবে। আবারও বলি, ধর হচ্ছে একটা অ্যাটম যেটা আছে, একটা অ্যাটম যেটা আছে, ওই অ্যাটমের যেই সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটা আছে, ওই সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনকে আমরা কি বলি? সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি বা যোজ্যতা ইলেকট্রন বলি। মনে আছে কিনা? যেমন আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম হচ্ছে 1s2 2s2। সোডিয়ামের ইলেকট্রন শক্তিস্তর কয়টা ভাই? 3টা, রাইট? প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। পরের শক্তিস্তরে 8টা ইলেকট্রন। পরের শক্তিস্তরে ভাই 1টা ইলেকট্রন। সো সোডিয়ামের যে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আমরা কি বলি ভাই? যোজ্যতা ইলেকট্রন। এটা দেখো, এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, ইংলিশে এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রন। এবং এই ভ্যালেন্স ইলেকট্রন যেই কক্ষপথে থাকে, একটা অ্যাটমের ক্ষেত্রে একটা ভ্যালেন্স ইলেকট্রন যেই কক্ষপথে থাকে, এই কক্ষপথের এনার্জি যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কি বলি ভাইয়া? ভ্যালেন্স ব্যান্ড। ভালো মতো বুঝো, এই কক্ষপথে যে এনার্জি আছে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখো, ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে এটাকে হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছি। ধরো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, যেটা এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কি? ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। ঠিক আছে, এখন তুমি সোডিয়াম থেকে যদি কারেন্ট পাইতে চাও, তুমি যদি সোডিয়াম থেকে কারেন্ট পেতে চাও, তাহলে তোমার কি করতে হবে? এই ইলেকট্রনটাকে আমার নিউক্লিয়াসের যে আকর্ষণ আছে, আকর্ষণ থেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসা মানে কি? এই ইলেকট্রনকে হচ্ছে তুমি বাইরের শক্তিস্তরে নিয়ে যাও, বাইরের শক্তিস্তরে নিয়ে যাও। যেই শক্তিস্তরে থাকলে এই ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারবে, বা আমি বলতে পারি অ্যাটম থেকে ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, তুমি ফ্রি হয়ে যাবে। ওই যে শক্তিস্তরটা, এটাকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ড। এবং ওই শক্তিস্তরের জন্য আমি একটা এনার্জি পাবো, এটাকে কি বলবো আমরা? কন্ডাকশন ব্যান্ড। কি বলবো? কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড। এবং এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে যে গ্যাপটা আছে, ভালো মতো বুঝো, ব্যান্ডের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে যে গ্যাপটা আছে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ, এটাকে হচ্ছে আমরা ইজি দিয়ে রিপ্রেজেন্ট করি, এনার্জি গ্যাপ। এখন বুঝতে পারছি? ঠিক আছে, এখন বুঝতে পারছি? সেগুলোর বাংলা কি? ভ্যালেন্স ব্যান্ডের বাংলা আই গেস যোজ্যতা স্তর। এটা হচ্ছে যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর। আর কন্ডাকশন ব্যান্ডের বাংলা হচ্ছে পরিবহন স্তর, পরিবহন স্তর। আর মাঝখানে যেটা হচ্ছে নিষিদ্ধ শক্তি স্তর, নিষিদ্ধ স্তর। বাংলাগুলো খুব উইয়ার্ড। দেখো, হ্যাঁ চিকন মোটা হয়, বাট চিকন মোটা দিবে না, এইভাবে দিবে। ঠিক আছে, চিকন মোটা ভাই জাস্ট বলছি যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কেমন, ওই জিনিসটা মাথায় রাখবা। বাট আঁকার সময় হচ্ছে বইয়ে যেভাবে আছে ওইভাবে আঁকাবা। ঠিক আছে, আঁকানোর সময় হচ্ছে বইয়ে যেভাবে আছে ওইভাবেই আঁকাবা। হ্যাঁ আকাশা, হ্যাঁ ঘুরবে, ঠিক আছে ঘুরবে, বাট আমরা ওইসব জিনিসপাতি নিয়ে ডিল করতেছি না এখন। ওকে, এখন দেখো, এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড আছে, বা পরিবহন বা যোজ্যতা ব্যান্ড আছে, এই দুইটার গ্যাপের যে এনার্জিটা আছে, এনার্জিটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা পদার্থকে ডিভাইড করি। ঠিক আছে, পদার্থকে মেনলি ডিভাইড করি। আমরা গত ক্লাসে কিসের উপর ডিপেন্ড করে ডিভাইড করছিলাম? আমরা হচ্ছে পরিবাহিতার উপর ডিপেন্ড করে ডিভাইড করছিলাম, মনে আছে কিনা? পরিবাহিতার উপর ডিপেন্ড করে আমরা ডিভাইড করছিলাম। ওকে, এখন দেখো, আমাদের হচ্ছে পদার্থ কি ছিল ভাইয়া? 3টা, একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। সো আমরা যখন পরিবাহী পদার্থ বলবো,
পরিবাহী পদার্থ বলবো। পরিবাহী পদার্থ মানে ধরো আমি যদি ধাতব পদার্থ বলি, ধাতব পদার্থের মধ্যে কি হ্যাঁ ফ্রি ইলেকট্রন আছে কিনা, ধাতব পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে কিনা, ধাতব পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে কিনা। দেখো আমাদের অ্যাটমগুলা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার মেইন শর্ত কি ছিল বলতো ভাই? আমরা কেন নিচ্ছি না, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, আমার এখানে যে ইলেকট্রন আছে ইলেকট্রনটা কি করে নিউক্লিয়াস আকর্ষণ করে। আমরা কি করছি, আমরা হচ্ছে তাপমাত্রা বাড়ায় কাইনেটিক এনার্জি বাড়াচ্ছি, কাইনেটিক এনার্জি বাড়ায় হচ্ছে এই ইলেকট্রনটাকে এখান থেকে বাইরের শক্তি স্তরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে কি করে দিয়েছি, এটাকে আমি হচ্ছে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করছি, ফ্রি ইলেকট্রনে কনভার্ট করছি। ফ্রি ইলেকট্রন যদি কনভার্ট করে থাকি, ভালো মতো বুঝো, ফ্রি ইলেকট্রন যদি ভাই কনভার্ট করে থাকি, আমাদের এই যে শক্তি স্তর এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ড, আর এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি ভ্যালেন্স ব্যান্ড, এটাকে আমরা বলতেছি ভ্যালেন্স ব্যান্ড, আর উপরটাকে কি বলতেছি ভাই, কন্ডাকশন ব্যান্ড। কেন কন্ডাকশন ব্যান্ড বলতেছি, কারণ উপরে যে ফ্রি ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি করবে, কারেন্ট পরিবহনে সাহায্য করবে, রাইট, কারেন্ট ফ্লো করতে সাহায্য করবে, এই জন্য আমরা কি বলতেছি কন্ডাকশন ব্যান্ড। বাট নিচের যে ইলেকট্রন আছে এটা হচ্ছে কারেন্ট ফ্লো করবে না, কেন, কারণ হচ্ছে নিউক্লিয়াস এটা আকর্ষণ করে রাখতেছে। সো অ্যাকচুয়াল যে আউটকাম এই কথার আউটকাম হচ্ছে ভাই, যদি ফ্রি ইলেকট্রন থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে, ফ্রি ইলেকট্রন থাকলে কারেন্ট ফ্লো হবে, এবং ওই ফ্রি ইলেকট্রন যেই শক্তি স্তরতে আছে কারেন্ট ফ্লো হবে, এবং যেই শক্তি স্তর আছে এটাকে আমরা বলবো কি কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, যে শক্তি স্তর আছে ওই শক্তি স্তরে যে এনার্জি আছে এটাকে কি বলবো আমরা, কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড। সো যে শক্তি স্তর আছে এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন আমাকে বলো তুমি যদি একটা ধাতব পদার্থ নিয়ে চিন্তা করো, ধরো তোমার কথা বললাম হচ্ছে সোডিয়ামের একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালের কথা চিন্তা করো, সোডিয়ামের মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকে, ধাতুর মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকে কিনা, ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে কিনা, ধাতুর মধ্যে অনেকগুলা ফ্রি ইলেকট্রন থাকে, রাইট, অনেকগুলা ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। তার মানে কি ধাতু বাই নেচার তোমার কি করে কন্ডাকশন ব্যান্ডের মতো বিহেভিয়ার দেখায়। এখন কন্ডাকশন ব্যান্ডের মতো যদি বিহেভিয়ার দেখায়, সাপোজ আমি বললাম হচ্ছে ধাতব পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা কি, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড, ভালো কথা, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এখন অনেকগুলো ফ্রি ইলেকট্রন যেহেতু আছে, আমাকে বলো এই ভ্যালেন্স ব্যান্ড এবং যেই ফ্রি ইলেকট্রন গুলো আছে, এই ফ্রি ইলেকট্রন যেই ব্যান্ডে থাকছে কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ থাকবে কিনা। গ্যাপ মানে কি ভাই, গ্যাপ মানে হচ্ছে এই যে এই জায়গায় ইলেকট্রন থাকতে পারতেছে না, এই জায়গায় ইলেকট্রন থাকতে পারতেছে না, আমি কি করতেছি একটা এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে এখান থেকে অপর শক্তি স্তরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফ্রি করতেছি। বাট ধাতব পদার্থের ক্ষেত্রে কি হয় ভাই, নিয়ে গিয়ে ফ্রি করা লাগে না, এটা অটোমেটিক ফ্রিতে থাকে, অটোমেটিক ফ্রি থাকে, রাইট। তার মানে অ্যাকচুয়ালি ধাতব পদার্থের ক্ষেত্রে আমার এই যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনটাকে আমি এখান থেকে এখানে নিয়ে যাওয়া লাগবে না, এখানে থেকে কি করবে, এখানে থেকে হচ্ছে আমার কি করবে, এ হচ্ছে পরিবহনে সাহায্য করবে, এখানে থেকে কি করবে, পরিবহনে সাহায্য করবে। তার মানে কি আমার অ্যাকচুয়ালি এখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ থাকবে না, বা গ্যাপ থাকলেও একটু কম বেশি হবে। ঠিক আছে, তার মানে কি এরকম কিছু একটা আমি পাবো, এই দেখো এরকম কিছু একটা পাবো, মানে ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে এবং কন্ডাকশন ব্যান্ড যেটা আছে এই দুইটার মাঝে একটা রিজিয়ন আছে কমন থাকবে, একটা রিজিয়ন আছে কমন থাকবে। কেন কমন থাকবে ভাই, আমার এক্সট্রা করে এনার্জি দেওয়া লাগতেছে না ধাতব পদার্থের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করার জন্য, আমার অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন গুলো কি আমার কারেন্ট ফ্লো করাতে পারে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করাতে পারে, এই জন্য কি এই দুইটার মাঝে কোনো ব্যান্ড থাকে, গ্যাপ থাকে না। সো একটা কথা মনে রাখবা, যদি ব্যান্ড গ্যাপ জিরো হয়, কি হয়, ব্যান্ড গ্যাপ যদি জিরো হয় তাহলে এটাকে আমি কি বলবো, পরিবাহী পদার্থ। সো এটা হচ্ছে আমাদের মেইন আউটকাম, পরিবাহী পদার্থ। ব্যান্ড গ্যাপ যদি জিরো হয় তাহলে আমি কি বলবো ভাইয়া, পরিবাহী পদার্থ। ঠিক আছে, ব্যান্ড গ্যাপ যদি জিরো হয় পরিবাহী পদার্থ। বাট কেন ওভারল্যাপ করছে, কারণ হচ্ছে অনেকগুলা ফ্রি ইলেকট্রন থাকে। কেন ওভারল্যাপ করছে, এই যে এই ওভারল্যাপিং রিজনটার এক্সপ্লেন কি দিবা, কারণ হচ্ছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, এই জন্য কি আমার হচ্ছে এটা পরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থের ব্যান্ড ডায়াগ্রাম। এটা বুঝতে পারছি। সো মেইন আউটকাম যেটা ছিল ভাইয়ের হচ্ছে অ্যাটম থেকে অ্যাটমের যে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে এটাকে আমরা বলতেছি ভ্যালেন্স ব্যান্ড বা জড়িত শক্তিস্তর। এই শক্তিস্তর থেকে আমি এনার্জি দিয়ে যখন ইলেকট্রনটাকে পরিবহন ব্যান্ডে বা কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাব তখন কি হবে, তখন হচ্ছে আমার কারেন্ট ফ্লো করবে, আর এই যে শক্তিস্তরটা এটাকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ড। সো আমাদের এনার্জি দিয়ে পরের শক্তিস্তরে নিয়ে যাওয়ার মেইন কনসেপ্টটা হচ্ছে ভাইয়া আমার কি করতে হবে, ইলেকট্রনটাকে ফ্রি করতে হবে, ফ্রি করতে হবে, তাহলে কি হবে আমার হচ্ছে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। সো
ইলেকট্রনকে ফ্রি করতে হবে। বাট আমাদের ধাতব পদার্থের ক্ষেত্রে কি থাকে ভাই, অনেকগুলো ইলেকট্রন এমনিতে ফ্রি থাকে, এমনিতে ফ্রি থাকে। সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো অটোমেটিক ফ্রিতেই থাকে। সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কি হয়, এমনিতে ফ্রি থাকে। এখন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকা, এটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলতেছি। আবার ওই ইলেকট্রনগুলো পরিবহনে সাহায্য করতেছে, এটাকে আমরা কন্ডাকশন ইলেকট্রন বলতেছি। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন একই জিনিস বোঝাচ্ছে, একই জিনিস বোঝাচ্ছে। মানে কি এই দুইটা এনার্জি লেভেলও একই একই হবে, মানে কি ওভারল্যাপ করতেছে। এই যে দেখো একটা সার্টেন রিজিয়নে ওরা ওভারল্যাপ করছে। কেন ওভারল্যাপ করছে, কারণ অটোমেটিকই এখানে ফ্রি ইলেকট্রন থাকে, আমি আলাদা করে ফ্রি করতে হচ্ছে না। ঠিক আছে, করতে হচ্ছে না। এখন মনে করতে পারছে ভাই আমি টেম্পারেচার দিব, ফ্রি হবে, আরো ইলেকট্রন ফ্রি হবে। হ্যাঁ, আরো ইলেকট্রন ফ্রি হবে, তখন কি হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, আরো বেশি বেড়ে যাবে। সো এটা হচ্ছে অন্য ব্যাপার, দরকার নেই। এমনিতে আমি ফ্রি পাচ্ছি, কেন দরকার আছে দেওয়া, দরকার নেই। অ্যামেলিয়া বলতেছে ফ্রি করতে তাপ দিত না। ভাই ধাতব পদার্থের ক্ষেত্রে তাপ দেওয়া লাগে না, এমনিতে ফ্রি থাকে। ধাতব পদার্থের ক্ষেত্রে তাপ দেওয়া লাগে না, এমনিতে ফ্রি থাকে। ওকে, বুঝতে পারছি এটা। আচ্ছা, মুক্ত ইলেকট্রন বেশি। এখন দেখো আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে কি বলো, ইনসুলেটরের ক্ষেত্রে কি ফ্রি ইলেকট্রন থাকে, বা অপরিবাহীর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকে কিনা? অপরিবাহী পদার্থে ফ্রি ইলেকট্রন থাকে কিনা? ফ্রি ইলেকট্রন থাকে না, রাইট। অপরিবাহী পদার্থে কি হয় না, ফ্রি ইলেকট্রন থাকে না, ফ্রি ইলেকট্রন থাকে না। এখন অপরিবাহী পদার্থের ক্ষেত্রে মেটালিক স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা এরকম হয়, সাপোজ এটাকে বললাম হচ্ছে আমি ভ্যালেন্স ব্যান্ড বা সর্বশেষ শক্তি স্তর। ঠিক আছে, এটাকে আমি কি বললাম, সর্বশেষ শক্তি স্তর, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস কি করবে, সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে এটাকে কি করবে, ভাই আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে থাকে তাহলে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের যে এনার্জিটা আছে, এনার্জিকে আমরা কি বলবো ভাইয়া, ভ্যালেন্স ব্যান্ড, রাইট। আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি বলবো। সো ধরো সর্বশক্তি স্তরে যে এনার্জিটা আছে, এনার্জিটা হচ্ছে এরকম আসছে, সর্বশেষ শক্তি স্তরের এনার্জিটা এটা হচ্ছে এরকম আসছে, এটাকে আমরা কি বলতেছি ভাই, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। এখন দেখা গেছে যে ভাইয়া তুমি হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে তুমি যখন তাপ দিবা, তুমি তাপ দিবা মানে কি, টেম্পারেচার বাড়াবা। টেম্পারেচার বাড়লে কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে। সো দেখা গেছে কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য তোমার তাপ দেওয়া লাগতেছে, এই তাপটা অনেক বেশি দেওয়া লাগতেছে। কি করতেছে, অনেক বেশি দেওয়া লাগতেছে। তখন কি হয়, এটা ফ্রি হয়, এর আগে ফ্রি হয় না, এর আগে ফ্রি হয় না। অনেক বেশি দেওয়া লাগতেছে মানে কি ভাই, অনেক উপরে একটা কন্ডাকশন ব্যান্ড পাবো, এই ব্যান্ড হচ্ছে ইলেকট্রনটাকে আমার নিয়ে যেতে হবে, তখন আমার এই ইলেকট্রনটা ফ্রি হবে। এর আগে ইলেকট্রনটা ফ্রি হবে না, ভালো মতো বুঝো। ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আসলে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আর কি। এমনই ইনসুলেটরের ক্ষেত্রে হয় কি, অনেক বেশি পরিমাণ এনার্জি দেওয়া লাগে, অনেক দূরে পাঠানো লাগে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে পাঠানো লাগে। অনেক দূরে যদি পাঠাই তখন এই ইলেকট্রনটা আমার কি হয়, ফ্রি হয়, ফ্রি হয়। এখন ফ্রি যদি হয়ে থাকে তাহলে এটা কি করবে, আমার কারেন্ট ফ্লোতে সাহায্য করবে, বা এটাকে আমরা বলবো হচ্ছে তখন কন্ডাকশন ব্যান্ড। আমার এটা ছিল কি ভ্যালেন্স ব্যান্ড, এরপর কি কন্ডাকশন ব্যান্ড। এখন আমাকে দেখো, আমরা যে সচরাচর চিত্রগুলো আঁকছি, ঠিক আছে, আমরা সচরাচর যে চিত্রগুলো আঁকাচ্ছি এই চিত্র আর ওই এই চিত্রটার মধ্যে ডিফারেন্স কি, আমরা যে আগে চিত্রগুলো আঁকাইছি এবং এই চিত্রের মধ্যে ডিফারেন্স কি? আগে চিত্রগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এত গ্যাপ ছিল না, মোটামুটি কম গ্যাপ ছিল। এই যে আগের চিত্রগুলোতে আমাদের কি ছিল, এই যে এরকম গ্যাপ ছিল, এই যে এইখানে ছিল, এখানে ছিল হয়তো, বাট এখন দেখো এত দূরে, এখন হচ্ছে এত দূরে। সো এত বেশি পরিমাণে এনার্জি দেওয়া লাগতেছে, মানে কি এখন ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুটোর মাঝে কি এনার্জি গ্যাপ অনেক বেশি। ঠিক আছে, এনার্জি গ্যাপ কি অনেক বেশি। এই জিনিসটাকে হচ্ছে আমরা ডায়াগ্রামে যদি আঁকাই, ডায়াগ্রাম হচ্ছে এরকম দেখাবে যে এনার্জি, এই দুটার মাঝে কি এনার্জি গ্যাপ অনেক বেশি। এটা কি, এটাকে বলতে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এই দুইটার মাঝে যে এটাকে বলতে হচ্ছে এনার্জি গ্যাপ অনেক বেশি। সো এনার্জি গ্যাপ যদি অনেক বেশি, বাট কত, আমি ভ্যালুগুলো বলতেছি, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। 15 ইলেকট্রন ভোল্ট হলে এটাকে আমরা ইনসুলেটর বলবো, ইনসুলেটর বলবো, ইনসুলেটর বা অপরিবাহী বলবো, ইনসুলেটর বা অপরিবাহী বলবো, অপরিবাহী বলবো। ঠিক আছে, বুঝতে পারছি। 6 থেকে, গ্যাপ ইনফাইনাইট হবে না ভাই, গ্যাপ কেন ইনফাইনাইট হবে, গ্যাপ কেন ইনফাইনাইট হবে?
ইজি অনেক বেশি হবে। আবার বলতেছি, যেমন অপরিবাহী ভাই এক্সাম্পল দিয়েছিলাম, কাঠ দিয়েছিলাম, তারপর হচ্ছে তোমার যে পেপার আছে ওইগুলো দিয়েছিলাম। সো ওইগুলা দিয়ে হচ্ছে ইলেকট্রন ফ্লো করে, কারেন্ট ফ্লো করতে পারবো। তো কখন? যখন তুমি টেম্পারেচার অনেক বেশি বাড়াবা। টেম্পারেচার অনেক বেশি বাড়ানোর রিজনটা কি ভাই? কাইনেটিক এনার্জি অনেক বেশি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি অনেক বেশি বাড়ানোর পিছনে কষ্টটা কি? কষ্ট হচ্ছে ভাইয়া ইলেকট্রনটা আমার অনেক বেশি উপরে শক্তি স্তরে চলে যাবে, অনেক বেশি উপরে শক্তি স্তরে চলে যাবে। মানে কি, এনার্জি গ্যাপ যেটা আছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুইটার মাঝে হচ্ছে এনার্জি গ্যাপ অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, এনার্জি গ্যাপ অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা গেল হচ্ছে আমাদের অপরিবাহীর ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা কি দেখবো? এখন হচ্ছে আমরা অর্ধপরিবাহী দেখব। এখন আমাকে বলো, অর্ধপরিবাহীতে কয়টা ফ্রি ইলেকট্রন থাকে? অর্ধপরিবাহী পদার্থে ফ্রি ইলেকট্রন কি? শূন্য, রাইট? ফ্রি ইলেকট্রন শূন্য, বাট কত তাপমাত্রায়? 0 কেলভিন তাপমাত্রায়। মনে আছে কিনা? 0 কেলভিন তাপমাত্রা। ভাইরা গত ক্লাসে এটা ডিসকাস করছিলাম। অর্ধপরিবাহী পদার্থে ফ্রি ইলেকট্রন কয়টা থাকে? 0টা থাকে। বাট কয়টা থাকে? কখন থাকে? 0 কেলভিন তাপমাত্রা। বাট আমাদের রুম টেম্পারেচার কত ভাইয়া? 30 ডিগ্রি সেলসিয়াস, রাইট? 30-32 ডিগ্রি সেলসিয়াস। তো 30-32 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি হয়? অর্ধপরিবাহীগুলোতে মাঝে মাঝে হয়তো কোনো একটা বন্ধন ভেঙে যায়। ভালো মতো বুঝো কি বলছি। মাঝে মাঝে হয়তো কোনো একটা বন্ধন ভেঙে যায়। ভেঙে গেলে ওই যে বন্ধনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা আমাদের ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে। ইলেকট্রনটা কি হয়? আমাদের ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে, বা আমার কারেন্ট ফ্লো করার জন্য জাস্ট প্রিপেয়ার হয়। সো এটা যদি আমি ডায়াগ্রাম টাকাই, ডায়াগ্রামটা দেখো কেমন হবে। এটা যদি ডায়াগ্রাম টাকাই, ডায়াগ্রামটা কেমন হবে দেখো। সো প্রথম হচ্ছে আমি একটা ব্যান্ড পাবো, যেটাকে আমি বলতেছি ব্যালেন্স ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ড। এখন দেখো, এখন আমার যদি আমি টেম্পারেচার বাড়াই, দেখা গেছে আমি যদি এখন টেম্পারেচার বাড়াই, কাইনেটিক এনার্জি বাড়বে। বাট আমার আগের মতো যে ইনসুলেটরের ক্ষেত্রে যে অনেক বেশি পরিমাণ টেম্পারেচার বাড়ানো লাগতেছে এমন না। এখন দেখা গেছে একটু টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে? এই ইলেকট্রনটা আমার ফ্রি হয়ে যাচ্ছে। ফ্রি হয়ে যাওয়া মানে কি? ফ্রি হয়ে যাচ্ছে মানে কি? মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। সো কতটুকু বাড়ানো লাগবে? একটু বাড়ানো লাগবে, বেশি না। একটু বাড়লে দেখা গেছে আমাদের কন্ডাকশন ব্যান্ড চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এই যে এই এতটুকু, এটা হচ্ছে আমাদের এই যে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। ঠিক আছে, জিরো কেলভিন টেম্পারেচার থাকে না। ঠিক আছে, জিরো কেলভিন টেম্পারেচার ফ্রি ইলেকট্রন থাকে না। বাট আমরা যে রুম টেম্পারেচার কথা বলি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি যাই থাকে আমাদের রুম টেম্পারেচার, ওই রুম টেম্পারেচারের হচ্ছে আমাদের কি হয়? 1-2টা ইলেকট্রন ফ্রিতে পাওয়া যায়। তো তখন হচ্ছে আমি যদি হালকা একটু টেম্পারেচার বাড়াই, ধরো 40 ডিগ্রি, 45 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছি, তখন কি হয়? ওই ইলেকট্রনটা আমাদের কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ওই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে যদি আঁকাই, ব্যান্ড গ্যাপ পাবো। বাট এখন যে ব্যান্ড গ্যাপটা আছে, ব্যান্ড গ্যাপটা হচ্ছে আমরা খুবই কম পাবো। ব্যান্ড গ্যাপ যদি ধরো লেস অর ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট হয়, তখন এটাকে আমরা বলতেছি অর্ধ পরিবাহী। কি বলতেছি? অর্ধ পরিবাহী। ঠিক আছে, অর্ধ পরিবাহী। জায়েদ মাহমুদ, হ্যাঁ, বেশি টেম্পারেচার দিলে কি ইনসুলেটর হ্যাঁ কারেন্ট ফ্লো করবে? তোমরা দেখো নাই? তোমাদের বাসায় দেখবো হচ্ছে সার্কিট ব্রেকার ইউজ করা হয়। দেখো এই এই জিনিসটা শুনছো কিনা? সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার। ওইখানে কি ইউজ করা হয় জানো? ওইখানে হচ্ছে কার্বন ইউজ করা হয়। কার্বন মানে কি? কার্বন হচ্ছে কাঠ। একদম সিম্পল ভাষায় বলা হচ্ছে কাঠ। কাঠ কি বলো? পরিবাহী নাকি অর্ধ পরিবাহী নাকি অপরিবাহী? বলো, কার্বন যেটা আছে এটা হচ্ছে কাঠ। কাঠ কি পরিবাহী নাকি অপরিবাহী নাকি অর্ধ পরিবাহী? অর্ধ পরিবাহী, রাইট? নাকি অপরিবাহী? অপরিবাহী, রাইট? অপরিবাহী। তার মানে সার্কিট ব্রেকার যেটা ইউজ করা হয় অপরিবাহী। সো সার্কিট ব্রেকারের কাজ কি? যখন এক্সেস কারেন্ট ফ্লো হয়, কি হয়? এক্সেস কারেন্ট ফ্লো হয়। এক্সেস কারেন্ট ফ্লোতে ও পুড়ে যায়। কারেন্ট ফ্লোতে পুড়ে যায়। এখন এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের যে ডায়াগ্রামটা আছে দেখো, ডায়াগ্রাম অনুযায়ী বলতেছে কি জানো? বলতে হচ্ছে আমাদের খুব বেশি পরিমাণ এনার্জি দিলে আমার হচ্ছে ইলেকট্রন ফ্রি হয়। খুব বেশি পরিমাণ এনার্জি দিলে আমাদের ইলেকট্রন ফ্লো হয়। বাট দেখা গেছে ওই যে খুব বেশি পরিমাণ এনার্জি, ওই এনার্জি আসলে দেওয়ার মতো আমাদের, বা ওই এনার্জি নেওয়ার মতো ওই অ্যাটমের অ্যাবিলিটি নেই। এর আগে কি হয়? ওই এনার্জি নিয়ে হচ্ছে অ্যাটমটা, মানে ধরো আমি কথার কথা, আমি যদি 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি দেই, তাহলে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন ফ্রি হয়। বাট এই অ্যাটমটা 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিতে পারে না। সবার তো একটা লিমিট আছে, রাইট? এই ধর হচ্ছে 12 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিচে নিয়ে হচ্ছে পুড়ে গেছে। পুড়ে গেছে, তখন আমাকে বলো এই পদার্থ থেকে কখনো কি তুমি কারেন্ট পাবা?
ও ম্যাক্সিমাম নিতে পারে 12 ইলেকট্রন ভোল্ট, বাট আমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করে দেখছি ও 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিলে একটা ইলেকট্রনকে ফ্রি করে দিতে পারতেছে, বাট নিতে পারে 12 ইলেকট্রন ভোল্ট। ও কি কখনো কারেন্ট ফ্লো করতে পারবে? অ্যান্সার হচ্ছে না ভাই, কারেন্ট ফ্লো করতে পারবে না, এর আগেই কি নষ্ট হয়ে যাবে বা পড়ে যাবে। এই কনসেপ্টটা ইউজ করে আমরা কি করছি, এই কনসেপ্টটা ইউজ করেছি আমরা সার্কিট ব্রেকার যেগুলো আছে এগুলোকে ডিজাইন করছি। ঠিক আছে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা কি করলাম, সার্কিট ব্রেকার যেগুলো আছে এগুলোকে ডিজাইন করছি। বুঝতে পারছি? সো এটা হচ্ছে মেইনলি সার্কিট ব্রেকারের কাজ আর কি। সো একজন বলছিল যে ভাইয়া আমি যদি অনেক বেশি পরিমাণ এনার্জি দেই অপরিবাহীর ক্ষেত্রে তাহলে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, কারেন্ট ফ্লো হবে যদি ওই পদার্থটা ঠিকঠাক থাকে, নয়তো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, নয়তো কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, কাঠ কেন পরিবাহী? কাঠ তো পরিবাহী না ভাইয়া, কাঠ তো পরিবাহী না, কাঠ তো অপরিবাহী। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? সো আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ভাইয়া প্রথম হচ্ছে পরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে কি হয়, আমাদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুটো ওভারল্যাপ করে, রাইট? ওভারল্যাপ করে মানে অটোমেটিক্যালি আমাদের যে স্ট্রাকচারগুলো থাকে, যেমন সোডিয়ামের ক্রিস্টাল বলতে পারি, লবণ বলতে পারি, এই ক্রিস্টালগুলোতে কি হয় ভাইয়া, অটোমেটিক কিছু ফ্রি ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলোকে আমার এক্সট্রা করে টেম্পারেচার দেওয়া লাগে না। না দিলে কি হয়, না দিলে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হয়, রাইট? আরেকটা তারপর কি দেখলাম ভাইয়া, ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, অনেক বেশি পরিমাণ এনার্জি দেওয়া লাগে, তারপরে গিয়ে আমাদের একটা ইলেকট্রন ফ্রি হচ্ছে। সো ওই অনেক বেশি পরিমাণ এনার্জি থেকে, এই যে দেখো ইজি কত 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট হয়। সো এটাকে আমরা বলতেছি কি, ইনসুলেটর। এবং এটা আমরা কিভাবে গেইন করি, আমরা টেম্পারেচার বাড়ায় গেইন করি। ঠিক আছে, টেম্পারেচার বাড়ায় গেইন করি। তারপর হচ্ছে কি দেখলাম, তারপর হচ্ছে বাইরে দেখলাম কোথায় গেল, এই যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কি হয়, বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি যে ফ্রি ইলেকট্রনের কথা বললাম, ফ্রি ইলেকট্রন হচ্ছে নরমালি 0 কেলভিন টেম্পারেচার পাওয়া যায় না, বাট আমি যখন রুম টেম্পারেচারের কথা বলবো একটা বা দুইটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, বাট কোথায় থাকে, ভ্যালেন্স ব্যান্ডে থাকে। সো এটার ভ্যালেন্স ব্যান্ডের ব্যান্ডটা দেখতে এরকম হবে। তারপর আমি কি করছি, আমি যদি হালকা একটু টেম্পারেচার বাড়াই, দেখা যাচ্ছে ওই ভ্যালেন্স ইলেকট্রনটা আমার কন্ডাকশন ইলেকট্রনে কনভার্ট হয়ে যায় এবং ফ্রি ইলেকট্রন হিসেবে হচ্ছে আমার কারেন্ট ফ্লো করে। সো এটা হচ্ছে একটু উপরে থাকে, দুইটার মাঝে ব্যান্ড গ্যাপ থাকে, বাট কত 1.1 ইলেকট্রন ভোল্টের কম বা কাছাকাছি। ঠিক আছে, কম বা কাছাকাছি। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আমি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে কনভার্ট করতেছি, বাট সবকিছুর পিছনে আমার এই দেখো টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে কনভার্ট করতেছি, এটার পিছনে কি আমার টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে। বাট ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, নিষিদ্ধ শক্তি স্তরের ক্ষেত্রে তাপমাত্রা কোনো নিষিদ্ধ শক্তি স্তরে ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আছে কিনা, এটার একটু অ্যান্সার দাও তোমরা কমেন্টে। নিষিদ্ধ শক্তি স্তরের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আছে কিনা। আছে, হ্যাঁ, নাই, কিভাবে আছে, কিভাবে আছে বলো, কিভাবে আছে বা কিভাবে নাই, এটার অ্যান্সার দাও। তোমরা নিষিদ্ধ শক্তি স্তর বুঝো না? চিন্তা করো, এটা হচ্ছে একটা মই, ঠিক আছে, মই দিয়ে হচ্ছে তুমি ছাদে উঠবা, মই দিয়ে তুমি ছাদে উঠবা, এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ঠিক আছে, এখন আমাকে বলো 2 3 4, তুমি যদি আস্তে আস্তে পা দিয়ে উপরে উঠতে চাও, ঠিক আছে, তুমি ফার্স্ট স্টেপে পা দিবা, ঠিক আছে, সেকেন্ড স্টেপে পা দিবা, এটা ঠিক আছে, থার্ড স্টেপে দিবা, ফোর্থ স্টেপে দিবা, এরপর হচ্ছে ছাদে উঠবা। ঠিক আছে, ছাদে উঠবা। এখন আমাকে বলো, তুমি কি ফার্স্ট এবং সেকেন্ড স্টেপের মাঝে কোথাও পা দিবা? এখানে কি কোথাও পা দিবা? এই যে এই জায়গায় কি কোথাও পা দিতে পারবা? পা দিলে কি তুমি বেঁচে থাকবা নাকি নিচে পড়ে যাবা? বা এই জায়গায় দিতে পারবা কিনা, বা এই জায়গায় মাঝখানে, মানে হচ্ছে প্রতিটা স্টেপের মাঝখানে পা যেখানে রাখো ওই জায়গাগুলোর মাঝখানে তুমি কি কোথাও পা রাখতে পারবা কিনা? পা রাখতে পারবা না, তার মানে কি এই জায়গাগুলো তোমাকে অ্যাকসেপ্টই করে না, মানে অনুমোদনই দিতেছে না, রাইট? অনুমোদনই দিতেছে না যে তুমি ওইখানে পা রাখো। অ্যাটমটা এক্স্যাক্টলি সেম, অ্যাটমটাও এক্স্যাক্টলি সেম। অ্যাটমের মধ্যে কি থাকে ভাইয়া, ইলেকট্রন থাকে, রাইট? অ্যাটমের মাঝে কি থাকে, ইলেকট্রন থাকে, এবং অ্যাটমের মাঝে কি থাকে, শক্তি স্তর থাকে। শক্তি স্তরে কি থাকে ভাইয়া, ইলেকট্রন থাকে। সো ভাই হচ্ছে একটা ইলেকট্রন আঁকাচ্ছে, আবার বলে না যে ভাই একটা ইলেকট্রন কেন আঁকাইছি। প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে,
দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তিস্তরের ইলেকট্রন থাকবে। বাট এই সিঁড়ির ক্ষেত্র, সিঁড়িও যেমন তুমি প্রথম এবং দ্বিতীয় সিঁড়ির মাঝখানে তুমি পা দিতে পারবে না, তৃতীয় এবং তৃতীয় সিঁড়ির মাঝখানে বা ময়ের মধ্যে তুমি পা দিতে পারবে না। এক্স্যাক্টলি সেম ভাবে প্রথম এবং দ্বিতীয় শক্তিস্তরের মাঝের যে এলাকা রিজনগুলো আছে, যে মাঝের যে রিজনগুলো আছে, এই রিজনে তুমি কখনো কোনো ইলেকট্রন পাবা না। দ্বিতীয় এবং তৃতীয় শক্তিস্তরের মাঝে যে ইলেকট্রনগুলো আছে, এই রিজনে তুমি কখনো ইলেকট্রন পাবা না। এই রিজনগুলোকে আমরা বলতেছি ফরবিডেন রিজিয়ন বা নিষিদ্ধ স্তর, যেখানে আমি চাইলেই ওই সিনারিওতে পা রাখতে পারবো না, এখানে আমি চাইলেই ইলেকট্রন রাখতে পারবো না বা ইলেকট্রন পাবো না। এখন নিষিদ্ধ স্তর ঠিক আছে, বাট এদের মাঝে কোনো এনার্জি নাই? হ্যাঁ আছে। এনার্জি আমরা কি পাচ্ছি? লেভেলের পাচ্ছি বা শক্তি স্তরের পাচ্ছি, রাইট? তার মানে এই যে নিষিদ্ধ শক্তি স্তর আছে, এগুলোর একটা এনার্জি আছে, ঠিক আছে? এগুলোর একটা এনার্জি আছে। এখন এগুলো কেমনে বের করবো? বের করবো হচ্ছে ভাই প্রথম শক্তি স্তরের এনার্জি, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি, দুটোর মাঝে গ্যাপ কত? এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি স্তরের এনার্জি, ঠিক আছে? এটাই হচ্ছে নিষিদ্ধ শক্তি স্তরের এনার্জি। এটাই হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন পাওয়া যায় না। ওই যেই রিজনগুলোতে ইলেকট্রন পাওয়া যায় না, ওই রিজনগুলোর এনার্জিটা হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? ওই রিজনগুলোর এনার্জি হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ। এখন বুঝতে পারছি ব্যান্ড গ্যাপ কি? তোমরা যে এতক্ষণ ধরে কোশ্চেন করতেছিলা ব্যান্ড গ্যাপ, এখন বুঝতে পারছি কিনা? এই তো আমিলিয়া খুব সুন্দর হয়ে অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে ভাইয়ের আগের কোয়েশ্চেন, ভাইয়া ব্যান্ড গ্যাপের মধ্যে টেম্পারেচারের কোনো ইম্প্যাক্ট আছে কিনা? টেম্পারেচারের কোনো ইম্প্যাক্ট আছে কিনা? ব্যান্ড গ্যাপের মাঝে কোনো টেম্পারেচার ইম্প্যাক্ট আছে কিনা? ব্যান্ড গ্যাপের মাঝে কোনো টেম্পারেচার ইম্প্যাক্ট আছে কিনা? জানি না, মনে হয় আছে, আছে। আচ্ছা, সো ধরো এটা হচ্ছে একটা অ্যাটম, অ্যাটমের আমি বললাম হচ্ছে ভাইয়া এটার যে স্ট্রাকচার ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে স্ট্রাকচারটা দেখতে এরকম। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের যে স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর উপরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর মাঝখানে যে গ্যাপটা এটা কি? এটা হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ, ঠিক আছে? এনার্জি গ্যাপ বা এটাকে আমরা বলতেছি ইজি। এখন ধরো আমি যে অ্যাটমটা আছে, অ্যাটমটা আঁকালাম, এই অ্যাটমের 0 কেলভিন তাপমাত্রায়, ভালো মতো বুঝো, 0 কেলভিন তাপমাত্রায় যেই এনার্জি গ্যাপ, এটাকে আমি ইজি 0 বলতেছি, এটা হচ্ছে, ঠিক আছে? এখন আমি বললাম হচ্ছে এটা টি কেলভিন তাপমাত্রা এনার্জি গ্যাপ কত? টি কেলভিন তাপমাত্রা এনার্জি গ্যাপ ইজি টি, এটা কত? এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আমরা দাঁড় করাতে হবে। কিভাবে দাঁড় করবো, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। ইজি টি তাপমাত্রায় এনার্জি গ্যাপটা কত, ঠিক আছে? এখন আমাকে বলো কথা 0 কেলভিন তাপমাত্রায় কাইনেটিক এনার্জি কত হয়? কাইনেটিক এনার্জি ভাই 0 হয়ে যায়, বা অ্যাটমগুলো অ্যাকচুয়ালি কাপাকাপি করে না। বাট টি কেলভিন তাপমাত্রা যেহেতু 0 চেয়ে বেশি, তার মানে এখানে কি পাবো? একটা কাইনেটিক এনার্জি পাবো, রাইট? কাইনেটিক এনার্জি পাবো। জাস্ট ভালো মতো বুঝো, প্রথম হচ্ছে 0 কেলভিন টেম্পারেচার, মানে অ্যাবসলিউট 0 টেম্পারেচারে ওইখানে কি অ্যাটমগুলো যেগুলো আছে, ওই স্ট্রাকচারের মধ্যে অ্যাটমগুলো যেগুলো আছে, এগুলো কি কাপাকাপি করবে কি করবে না? অ্যান্সার হচ্ছে ভাই করবে না, একদম রেস্টে থাকবে, একদম স্থির হয়ে বসে থাকবে। আর আমি যখন টেম্পারেচারটা একটু একটু আস্তে আস্তে বাড়াবো, তখন কি কাপাকাপিটা একটু বেশি হবে, রাইট? কাপাকাপিটা একটু বেশি হবে। এখন আমাকে বলো, তুমি জাস্ট চিন্তা করো ভাইয়া 0 কেলভিন তাপমাত্রায় যেখানে কাপাকাপি নাই, ওইখানে তুমি কি করবা? এই ইলেকট্রনটাকে উপরে পাঠাবা। এটা হচ্ছে একটা সিনারিও, যেখানে কাপাকাপি নাই, ইলেকট্রনের উপরে পাঠাবা। আবার আরেকটা সিনারিও ভাই, এই ইলেকট্রনটা কাপাকাপি করতেছে, এই ইলেকট্রনটাকে তুমি উপরে পাঠাবা। আমাকে বলো কোন সিনারিওতে তোমার কাজটা করতে সহজ হবে বা কম শক্তি দিয়ে করতে পারবা, ঠিক আছে? কম শক্তি দিয়ে করতে পারবা। দেখো, প্রথম ক্ষেত্রে হচ্ছে 0 কেলভিন টেম্পারেচার, যেখানে হচ্ছে কাপাকাপি নাই, তুমি ইলেকট্রনটাকে উপরে পাঠাতে হবে। সেকেন্ড সিনারিওতে হচ্ছে ভাইয়া একটা টেম্পারেচার আছে, যেখানে কাইনেটিক এনার্জি আছে বা কাপাকাপি আছে, ওই সিনারিওতে তোমার ইলেকট্রনটাকে উপরে পাঠাতে হবে। কোন সিনারিওতে তোমার উপরে পাঠাইতে সুবিধা হবে? এই যে সবাই বলতেছে ভাইয়া কাপাকাপি যেখানে করতেছে ওইখানে পাঠালে হচ্ছে সুবিধা হবে। তার মানে কি? তার মানে কি আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে এনার্জি ইলেকট্রনটা পাঠাচ্ছে, দেখো একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় ইলেকট্রনটা পাঠাচ্ছি, এই দুইটার মাঝে যে গ্যাপটা, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এনার্জি গ্যাপ। এখন এই গ্যাপটা আমি যত সহজে গেইন করতে পারবো, তত সুবিধা আমাদের জন্য, বা এনার্জি গ্যাপ তত কমে আসবে,
রাইট? তত কমে আসবে। তার মানে কি টেম্পারেচারের সাথে এনার্জি গ্যাপের একটা রিলেশন আছে। কারণ কি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমাদের এই জিনিসটা করতে সহজ হচ্ছে, রাইট? এখন রিলেশনটা কেমন, ওই জিনিসটা হচ্ছে একটু জাস্ট এম্পিরিক্যাল ফর্মুলা, মানে হচ্ছে এটার আসলে কোনো থিওরিটিক্যাল প্রুফ নাই। মানে হচ্ছে এরকম যে ইজি একটা টি কেলভিন তাপমাত্রার যে গ্যাপ, এটা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রার গ্যাপ মাইনাস কোন একটা কনস্ট্যান্ট ডিভাইড বাই টেম্পারেচার। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। ঠিক আছে, এটার কোনো থিওরিটিক্যাল প্রুফ নেই, জাস্ট এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর কি, এক্সপেরিমেন্ট করে এরকম ফর্মুলা পাওয়া গেছে। তো এখন বুঝতে পারছি যে টেম্পারেচারের উপর এনার্জি গ্যাপের একটা ইম্প্যাক্ট আছে। এনার্জি গ্যাপ আর ব্যান্ড গ্যাপস কি সেম? হ্যাঁ ভাই, এনার্জি গ্যাপ আর ব্যান্ড গ্যাপস তো সেম। এটাই তো এনার্জি গ্যাপ, এটা এনার্জি গ্যাপ আর এটাই ব্যান্ড গ্যাপ, একই কথা। বা এটাই নিশ্চিত শক্তি স্তর। এখন বুঝতে পারছি। আবারও বলি ভাইয়া, তুমি যখন অ্যাটমটাকে 0 কেলভিন টেম্পারেচারে চিন্তা করবা, তখন হচ্ছে এনার্জি গ্যাপ যেটা আছে এটাকে আমরা ইজি 0 বলতেছি, এবং এর যে কাইনেটিক এনার্জি এটা হচ্ছে 0 হয়। আবার তুমি যখন একটা টেম্পারেচার চিন্তা করবে, ধরো 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, বাট অবশ্যই কেলভিনে। কেলভিনে যখন চিন্তা করবা, তখন যদি এটা 0-র চেয়ে বড়, তার মানে এখানে একটা তুমি কাইনেটিক এনার্জি পাবা বা কাপাকাপি পাবা। ঠিক আছে, কাইনেটিক এনার্জি পাবা বা কাপাকাপি পাবা। তখন কি হবে, ইলেকট্রন যেটা আছে কাপাকাপি অবস্থায় এই শক্তি স্তর থেকে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিতে তোমার সুবিধা হবে। কারণ কি অটোমেটিক কাপাকাপি করতেছে, তুমি জাস্ট হালকা একটু টোকা দেবা ও উপরে চলে যাবে, হালকা একটু টোকা দেবা ও উপরে চলে যাবে। বাট আমার যেখানে কাপাকাপি করতেছে এখানে হালকা একটু টোকা দিলে উপরে যাবে না, ওরে আগে কাপাকাপি করাইতে হবে, দেন টোকা দিতে হবে। ঠিক আছে, টোকা দিতে হবে। তার মানে কি অ্যাকচুয়ালি আমি টেম্পারেচার যখন বাড়াচ্ছি, আমার হচ্ছে এই জিনিসটা করতে সুবিধা হচ্ছে, বা আমার যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এনার্জি গ্যাপ যেটা আছে এটা কি হবে, এটা হচ্ছে কমে যাবে, এটা হচ্ছে আমাদের কমে যাবে। এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। ঠিক আছে, এক্স্যাক্টলি সুবহানা, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তাপমাত্রা বাড়লে ইজি এর পরিমাণ কমে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমার এটার অ্যান্সার দাও। তাপমাত্রা বাড়ালে ভ্যালেন্স ব্যান্ড অথবা কন্ডাকশন ব্যান্ড, এগুলো কি এক নাম্বার সিচুয়েশন অপশন হচ্ছে বাড়বে নাকি কমবে? 2 নম্বর অপশন হচ্ছে কমবে। তাপমাত্রা যদি বাড়ায় তাহলে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড অথবা কন্ডাকশন ব্যান্ড বাড়বে নাকি কমবে? তাপমাত্রা বাড়লে কমবে 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 কমবে, বাড়বে কমবে, দুইটাই বাড়বে দুইটাই কমবে। তোমরা মানে মানে ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে এটা আসলে ন্যাচারাল আর কি। তুমি যেভাবে ভাবো, দেখা গেছে তুমি যখন অবজার্ভ করবা বা তুমি যখন চিন্তা করবা, জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি উল্টা ভাবে তোমার সামনে অ্যাপিয়ার হবে। তো তুমি অ্যান্সার করার আগে একটু ভাববা যে ভাইয়া কেন জিনিসটা জিজ্ঞেস করছে। হয়তো জিনিসটার ভিতরে কিছু কনসেপ্ট লুকায় আছে, যে কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমি আমার রিয়েল লাইফে বা আমি আমার ইয়ার ফাইনালে জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট করতে পারবো, বা এইচএসসি বা অ্যাডমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো হুট করে অ্যান্সার দিয়ে দিবা না, ভুল হোক, এখানেই ভুল হোক, বাট তাও একটু ট্রাই করবা যাতে নিজের বেশি পরিমাণ কারেক্ট রাখা যায়। এখন দেখো কিভাবে বাড়বে নাকি কমবে, কিভাবে বাড়বে নাকি কমবে। এখনো বলতেছি কমবে কমবে, আচ্ছা দেখো আমি বলতেছি বাড়বে। ঠিক আছে, এনার্জি কন্ডাকশন ব্যান্ড যেগুলো আছে এগুলো বাড়বে। কেন বাড়বে এটা হচ্ছে এখন বোঝার বিষয়। এখন দেখো তুমি যদি সাপোজ, ঠিক আছে সাপোজ তুমি এই ইলেকট্রনটাকে কি করবা, এনার্জি দিবা, ইলেকট্রনটাকে এনার্জি দিবা, আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবা। আস্তে আস্তে যদি টেম্পারেচার বাড়াও, এ কি করবে, এপাশ ওপাশ কাঁপতে থাকবে, এপাশ ওপাশ কাঁপতে থাকবে, রাইট? এপাশ ওপাশ কাঁপতে থাকবে। এখন দেখো আগে ছিল শুধু গ্রিন মার্ক করা শক্তি স্তর, আর এখন কি শুধুমাত্র গ্রিন মার্ক করা জায়গাটাই শক্তি স্তর হিসেবে কাজ করতেছে, নাকি সাদা যতটুকু জায়গার মধ্যে ইলেকট্রনটা কাঁপতেছে ওইটাও শক্তি স্তর হিসেবে কাজ করতেছে? কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে চিন্তা করো, হ্যাঁ তুমি যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবা, তোমার কি হবে, ইলেকট্রনগুলো কাঁপাকাঁপি করবে। তার মানে কি আগে যেভাবে লিনিয়ারলি এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যেত, এখন এইভাবে যাবে না। এখন কি করবে, এইভাবে কাঁপাকাঁপি করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তার মানে আগে কি করবে, আগে শুধুমাত্র একটা লাইন দিয়ে যাচ্ছিল, এখন লাইন দিয়ে না, এখন কি করবে, একটা রিজিয়ন বা জায়গা দূরে ও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তার মানে কি একটা প্রশস্ত ব্যান্ড অলরেডি তুমি ওই ইলেকট্রনের শক্তি স্তরের মধ্যে পাচ্ছ, ওই ইলেকট্রন কক্ষপথের মধ্যে পাচ্ছ। তার মানে কি, মানে হচ্ছে
তোমার আগে একটা লাইনের জন্য একটা ব্যান্ড পাইতে, এখন কি একটা লাইনের জন্য একটা অঞ্চলের জন্য ব্যান্ড পাবা। একটা লাইনের জন্য ব্যান্ড যদি এরকম, একটা অঞ্চলের জন্য কি ব্যান্ড আরো বড় হবে না? আরো বড় হবে, রাইট? আরো বড় হবে। সো এটা কি বাড়বে। জিনিসগুলা মানে অ্যান্সার করার আগে একটু বুঝে শুনে অ্যান্সার করো, ঠিক আছে? ভাই কি জিজ্ঞেস করতেছি, কেন জিজ্ঞেস করতেছি, কি বলতেছে। সো জিনিসটা আসলে একটু ইন্টারেস্টিং কিন্তু। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের এটাই ছিল। আমাদের মেইন কনসেপ্ট কি ছিল ভাইয়া? মেইন কনসেপ্ট ছিল হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে এনার্জি ওয়েল যেটা আছে এটা ডিসকাস করলাম, যে কেন এরকম হয়, নিচে এই জায়গাটা কেন ডিসকন্টিনিউয়াস থাকে। তারপর হচ্ছে এই জিনিসের সাথে আমরা হচ্ছে ব্যান্ড তত্ত্ব বা সলিড স্টেট বা কঠিন পদার্থের ক্ষেত্রে যে ব্যান্ড তত্ত্বগুলো আছে ওই তত্ত্বগুলো নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে? ওই তত্ত্বগুলো নিয়ে ডিসকাস করলাম। ওকে, তারপর হচ্ছে আমরা দেখলাম যে কন্ডাকশন পরিবাহী পদার্থের ক্ষেত্রে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, কোথায় গেল? হ্যাঁ, পরিবাহী পদার্থের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি করে, ওভারল্যাপ করে, রাইট? ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি করে, ওভারল্যাপ করে। তারপর হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, ওভারল্যাপ করে না বাট এনার্জি গ্যাপ অনেক বেশি হয়। তারপর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওভারল্যাপ করে না বাট এনার্জি গ্যাপ খুব কম হয়। তারপর হচ্ছে আমরা দেখলাম যে ব্যান্ড গ্যাপ যেটা সেটার উপর টেম্পারেচার ইম্প্যাক্ট আছে। একটা ইকুয়েশন দিলাম। আচ্ছা, কে কি, কে হচ্ছে ধ্রুবক, তোমাদের লাগবে না, ঠিক আছে? কে হচ্ছে ধ্রুবক, তোমাদের লাগবে না। ওকে, বাট এটার উল্টাটা হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে, জিনিসটা চিন্তা করবা। সো এখন যে তোমাদের কাজ কি হবে বলো? তোমাদের কাজ কি হবে বলো? তোমাদের কাজ কি হবে বলো? আচ্ছা, এই কনসেপ্টগুলো আবারও বলতেছি, বাইরে হচ্ছে নেক্সট ক্লাস থেকে একদম পুরোপুরি কনসেপ্টে ঢুকে যাব। মানে হচ্ছে পুরা চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ সিকিউ যা যা আসে ওই সব জিনিসপাতিতে ঢুকে যাব। বাট প্রথম দুইটা ক্লাস কিন্তু আসলে বলবো যে তোমাদের জন্য বোঝার জন্য ইম্পর্টেন্ট, যারা হচ্ছে ফিজিক্সকে বুঝতে চাও, ফিল করতে চাও, তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর বাইরে যদি বলো যে ভাই না আমি পরীক্ষা দেবো যেতে ভালো একটা রেজাল্ট করবো, দরকার নাই, এইসব যে বইয়ে যা আছে ওইগুলো পড়লে হবে, ঠিক আছে? বাট যদি বুঝতে চাও, পরের জিনিসগুলো ফিল করে করে পড়তে চাও, তাহলে হচ্ছে এই দুইটা ক্লাস ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বা, খুব সুন্দর করে নোট করবা, অবশ্যই সবকিছু নোট করবা। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কোয়েশ্চেন করছিলা ভাইয়া সলিড স্টেটের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসপাতিগুলো অ্যাপ্লিকেবল, হোয়াই নট লিকুইড, হোয়াই নট গ্যাস? গ্যাসের ক্ষেত্রে কেন নয়, লিকুইডের ক্ষেত্রে কেন নয়? এটার অ্যান্সার তুমি নিজেই পাবা। এখন তুমি যদি এখন ভাই দিয়ে দিচ্ছি, স্টিল তোমরা পাবা সামনে। অ্যান্সার হচ্ছে এরকম, ভাই গ্যাস যখন তুমি চিন্তা করবা, অটোমেটিক এই যে গ্যাসের মধ্যে কি টেম্পারেচারের ইম্প্যাক্ট, তুমি যখন গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াবা, ইলেকট্রনগুলো খুব বেশি পরিমাণ দূরে চলে যায়, রাইট? খুব বেশি ইম্প্যাক্ট। বাট সলিডের ক্ষেত্রে কি ইম্প্যাক্টটা কম। লিকুইডের ক্ষেত্রেও কি হয়, লিকুইডের ক্ষেত্রে তুমি যখন টেম্পারেচার বাড়াবা, ইলেকট্রনগুলো কি খুব বেশি পরিমাণ দূরে যায়। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝে আকর্ষণ কম থাকে বলেই তো এরা একটা স্ট্রাকচার ফর্ম করতে পারতেছে না। লিকুইড অথবা গ্যাস আছে, ইলেকট্রন এবং নিউক্লিয়াস, ধরো ভাইয়ের এই হাত হচ্ছে নিউক্লিয়াস, এই হাত হচ্ছে ইলেকট্রন, এই দুইটার মাঝে আকর্ষণ আছে বলে একটা সার্টেন ডিস্টেন্সে কি করতেছে, একটা স্ট্রাকচার ফর্ম করতেছে, মানে সলিড হয়ে গেছে। আকর্ষণ নাই বলে কি এরা এলোপাথারি দৌড়াদৌড়ি করতেছে, মানে কি ওইখানে তুমি হালকা একটু এনার্জি দিবা, ইলেকট্রনটা অনেক দূরে চলে যাবে, মানে কি ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড অনেক দূরে চলে যাবে। সো ওই ক্ষেত্রে কি আমার জিনিসপাতিগুলোর ইম্প্যাক্ট খুব কম থাকে, বাট হ্যাঁ থাকে, বাট খুব কম থাকে। তুমি আস্তে আস্তে বড় হয়ে পড়বা, তোমার লিকুইড স্টেট সেমিকন্ডাক্টরও আছে, ঠিক আছে, মানে তরল অবস্থায় আছে, বাট আমাদের লাগবে না। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ওই সব সিনারিতে আমি ডিসকাস করবো যেসব সিনারিতে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস হয়। ক্রিস্টালাইন ভালো মতো বুঝো, ক্রিস্টালাইন কখনো শুনছো যে ভাইয়া লিকুইড ক্রিস্টালাইন হয়, লিকুইড পরপর একটা জিনিস রিপিট করে করে গঠন? না ভাইয়া, লিকুইড যেমনি ইচ্ছে এমনি থাকতেছে, যে পাত্রে দিতেছে ওই পাত্রে ধারণ করতেছে। গ্যাসও সেম, যে পাত্রে রাখতেছে ওই পাত্রে ধারণ করতেছে। বাট কঠিন কি ওইরকম স্ট্রাকচার ধারণ করতেছে না, কঠিন নিজের স্ট্রাকচার যেরকম ওইরকম বজায় রাখতেছে। গ্যাসের কোনো নিজের স্ট্রাকচার নাই, লিকুইডের কোনো নিজের স্ট্রাকচার নাই, মানে ক্রিস্টালাইন না এরা, বা স্ফটিক না। এই জন্য কি আমি এই জিনিসপাতিগুলো অ্যাপ্লাই করতে পারি না ওইখানে, ঠিক আছে? ওই জিনিসপাতিগুলো অ্যাপ্লাই করতে পারি না। সো এই জিনিসপাতিগুলো আমরা আরো সামনে আরো ডিটেলসে দেখবো, ঠিক আছে? সামনে আরো আমরা ডিটেলসে দেখবো। বাট আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। এখানে হচ্ছে কিছু জিনিসপাতি লেখা আছে, লেখাগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? ভাই হচ্ছে জিনিসপাতিগুলো দিয়ে দিব, সবগুলো পেয়ে যাবা তোমাদের অ্যাকাউন্টে। সো নেক্সট ক্লাস হবে হচ্ছে আবার আগামীকাল, সবাই হচ্ছে জয়েন দেবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলো তো? পরমাণুস্থ একই কক্ষপথ অবস্থানরত দুইটা ইলেকট্রনের চারদিকে ভিন্নতার কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া অন্য কিছু না, ফেলিক্স ব্লচ বলে গেছে যে ভাইয়া ইলেকট্রনের ভর ভিন্ন হবে, এই জন্য হচ্ছে ভিন্ন। আমি হচ্ছে চিকন মানুষ,
আরেকজন হচ্ছে মোটা মানুষ আছে, দুজনের তো কথাবার্তা সবকিছু আন্ডারস্ট্যান্ডিং সেম হবে না। বই কতটুকু পড়বা? বই হচ্ছে সেমিকন্ডাক্টরের যে প্রকারভেদ আছে, সহজাত আরেকটা হচ্ছে অন্তর্জাত, আচ্ছা ইন্ট্রিনজিক আরেকটা হচ্ছে এক্সট্রিনজিক। সো এর আগ পর্যন্ত বইটা খুব সুন্দরভাবে পড়ে আসবা, ঠিক আছে? আমরা হচ্ছে সামনের ক্লাস থেকে ওইখান থেকে শুরু করবো, যে সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে? ইমপিওর হচ্ছে দুই প্রকার, পি টাইপ এন্ড এই জিনিসপাতিগুলো থেকে হচ্ছে আমরা সামনের ক্লাস থেকে শুরু করবো, মানে মেনলি হচ্ছে সামনের ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট শুরু হবে, ঠিক আছে? ভাই ব্যান্ড গ্যাপ আর না না ভাই একই জিনিস, ব্যান্ড গ্যাপ এবং একই জিনিস, ব্যান্ড গ্যাপ এবং এনার্জি গ্যাপ দুইটা একই জিনিস। কোয়ার্টার ফাইভে কি? হ্যাঁ ভাইয়া প্রমা আছে, কোয়ার্টার ফাইভ অবশ্যই পেইড গ্রুপ আছে। তোমার যদি প্রবলেম হয় 16780 কল দিবা, কল দিয়ে বলবা যে ভাই আমি পেইড গ্রুপে জয়েন হতে পারি না, তোমার কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে? ওকে, ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের ক্লাস এতটুকুই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।